থাকে তাহলে হচ্ছে এই জিনিস অনেক কিছু বোঝা যায়। তার আগে আমি তোমাদের জিনিসটা খুব সহজ করে বুঝাই। কে বলবা? সমীকশীল আছো? হ্যাঁ আছি। একটু হেসের সূত্রটা বলো। হ্যাঁ, বিক্রিয়ার শুরু বা শেষ যদি হুম। অপরিবর্তিত থাকে তবে বিক্রিয়াটা যতগুলা ধাপে হোক না কেন, মানে মোট বিক্রিয়া ডেলের পরিবর্তন বিক্রিয়ক বা সর্বদাই সমান থাকবে, প্রতি ধাপে তাপের পরিবর্তনটা সমান থাকবে। দুদিন করে বলার দরকার নেই রে ভাই, আমি ওইভাবে এক্সাক্ট সংজ্ঞা কখনো শুনতে চাই না। জিনিসটা মনে আছে কিনা? তার মানে দাঁড়াচ্ছে প্রারম্ভিক আর শেষ অবস্থায় স্থির থাকলে যে কয় ধাপে হোক না কেন মোট ডেলএইচ এর পরিবর্তন বা মোট ডেলএইচ এর মান ধ্রুবক বা সবসময় একই থাকবে, ধ্রুবক তাই তো? থাকবে। ওকে, থ্যাংক ইউ। কি করে দাও, মাইক্রোফোনটা অফ করে দাও। আশা করি সবারই মনে ছিল এটা এমন একটা সূত্র তোমরা কেউ সহজে ভুলবা না। এখন মেইন কথা হচ্ছে এই জিনিসটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই তাহলে দেখো এ থেকে বি হয়েছে, আমার আঙ্গুলটা নোটিস করো, তাহলে এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল এইচ ওয়ান। বি থেকে সি হয়েছে, মনে করো এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল এইচ টু। সি থেকে ডি হয়েছে, তাহলে মনে করো এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল এইচ থ্রি। তাহলে দেখো এখানে ফাইনালি কি হইলো, এ ঘুরে 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 ডি তে পরিণত। আবার আমি সরাসরি এ থেকে ডি বানাইতে পারি, সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন হচ্ছে ডেল এইচ। তাহলে হেস সাহেব কি বলতেছেন, তার ভাষ্য অনুসারে এ থেকে যেহেতু ডি হয়েছে তাহলে মোট ডেল এইচ এর পরিবর্তন সর্বদা এক, অর্থাৎ যে পথেই এ থেকে ডি হোক না কেন মোট ডেল এইচ ইকুয়াল হবে। সো ডেল এইচ ইকুয়াল টু আমরা ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি লিখতে পারি। তারাও কেটে গেছে, ঠিক করে দিচ্ছি। এতটুকু আইডিয়া মনে হয় আমাদের সবারই আছে কম বেশি, তাই তো? কিন্তু তোমাদের পরীক্ষার জন্য যে হেসের সূত্রটা লাগবে, বললা ওকে, তোমাদের পরীক্ষার জন্য যে হেসের সূত্রটা লাগবে বা অ্যাকচুয়ালি হেসের সূত্রের যেটা ইউজ, সেটা এত সহজ না। সহজ না কেন, আমি সরাসরি পরীক্ষার কোশ্চেন কিভাবে করব বা আসবে সেটা আমি বলবো। বেসিক্যালি তুমি যদি হেসের সূত্রটা প্র্যাকটিক্যালি চিন্তা করো, হেসের সূত্রটা প্র্যাকটিক্যালি চিন্তা করলে হেসের সূত্রটা এরকম, মুখেই বলি জাস্ট শোনো। ধরো তুমি দুইটা বিক্রিয়া যোগ করছো, তাহলে ডেল এইচ যোগ হবে। দুইটা বিক্রিয়া বিয়োগ করছো, ডেল এইচ বিয়োগ হবে। একটা বিক্রিয়াকে 2 দিয়ে গুণ দিছো, ডেল এইচ 2 দিয়ে গুণ হবে। বিক্রিয়াকে 2 দিয়ে ভাগ দিছো, ডেল এইচ কে 2 দিয়ে ভাগ দিবা। এই যে জিনিসগুলো আমরা বলতেছি, অর্থাৎ এই জিনিসগুলো আমরা কখন করতাম? সমীকরণ যোগ, সমীকরণ বিয়োগ, সমীকরণ গুণ, সমীকরণ ভাগ। এটা মনে আছে ছোটবেলায় আমরা অপনয়ন প্রতিস্থাপনে বিভিন্ন সমীকরণ সলভ করতাম, এখনো করি, জাস্ট এখন ক্যালকুলেটর বসাই দিলে হয়ে যায় আর কি। তো ওই যে কাজগুলো যখন আমরা করতাম, সেম কাজ যদি আমরা কেমিস্ট্রির রিঅ্যাকশনের জন্য করতে চাই, তাইলে আমাদের যে সূত্রটা হেল্প লাগে বা যে সূত্রটার বেসিসে করি ওই সূত্রটাকে বলা হচ্ছে হেসের সূত্র। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে শোনো, পরীক্ষার কোশ্চেনটা হবে এরকম, তোমাকে ওরা একটা টার্গেট বিক্রিয়া দিবে, ভালো মতো শোনো। মানে একটা বিক্রিয়া দিয়ে বলবে সেই বিক্রিয়া ডেল এইচ এর মান কত। ওই বিক্রিয়াটা ডেল এইচ এর মান বের করার জন্য কতগুলো সাবসিডিয়ারি রিঅ্যাকশন থাকবে, মানে ধরো আরো এক্সট্রা 2টা বা 3টা রিঅ্যাকশন দেওয়া হবে। ওই 2টা বা 3টা রিঅ্যাকশনকে তুমি যোগ করো, গুণ করো, ভাগ করো, যা মন চায় করো, করে ওই 3টা রিঅ্যাকশনের মাধ্যমে তোমাকে টার্গেট বিক্রিয়া ডেল এইচ বের করতে হবে। দ্যাট ইজ প্র্যাকটিক্যালি হেসের সূত্রের যে ইউজ সেটা হচ্ছে এটা, বুঝছো? এখন আসো, সো সমীকরণ সলভ করা মানে এক্স ওয়াই জেড থাকলে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করা, এইটা যে কোনো বাচ্চা কাচ্চাও পারবে, কারণ এটা আমরা 7-8 এ শিখি। সমস্যাটা হয়ে যায় যখন এই এক্স ওয়াই জেড দিয়ে আরেকটা নতুন সমীকরণের মান বের করতে বলা হয়। এইটা আমাদের ওইভাবে অভ্যস্ততা নাই, কিন্তু এটা আমরা মোটামুটি সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করে করতে পারি। কিন্তু আমি তোমাদের একটা জাস্ট টেকনিক শিখাবো, বুঝছো? খুব সিম্পল একটা টেকনিক, টেকনিকটা জাস্ট ভালো মতো বোঝো। যদি ধরতে না পারো সাথে সাথে বলবা, যেহেতু তোমরা আমার সামনে নাই। আমি আসলে আই কন্ট্যাক্ট দেখে বোঝার সরি।
ক্লিয়ার? শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা দাদা, যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। স্ট্যান্ডটা কয়েকদিন যাবত একটু ঝামেলা করতেছে, নতুন একটা কেনা দরকার, কিন্তু সময় পাচ্ছি না। দাঁড়াও একটা মিনিট, একবার পড়লে ঝামেলায় পড়ে যাবো। হুম, তো আমি যেটা বলতেছিলাম, তাহলে আমাদের হেসের সূত্রে যে জিনিসটা থাকবে, আবার বলি শোনো, একটা টার্গেট বিক্রিয়া, ওই বিক্রিয়াটা ডেলএইচ এর মান বের করার জন্য কতগুলো সাবসিডিয়ারি রিয়াকশন, ওই রিয়াকশন গুলোকে তোমার যোগ বিয়োগ করে টার্গেট বিক্রিয়াতে পৌঁছাইতে হবে। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে সমীকরণ সলভ করি, এখানে কিন্তু সমীকরণে কি থাকে, এক্স ওয়াই জেড কিছু আননোন থাকে, আননোনের মান বের করে, এখানে কিন্তু ব্যাপারটা তা না। এখানে হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে তোমাকে থার্ড একটা সমীকরণের মান বের করতে বলা। জিনিসটা দেখলে বা অনেক সময় হয় কি, দেখলে মনে হয় একটু কমপ্লিকেটেড টাইপের মনে হইতে পারে, কিন্তু এটা করার একটা খুব সিম্পল টেকনিক আছে, তোমরা টেকনিকটা ধরার চেষ্টা করো। টেকনিকটা যদি একবার বুঝতে পারো তাহলে আর এই প্রবলেমটা হবে না। ওকে, শুরু করা যাক। সবাই একটু বোর্ডে তাকাও, মানে স্ক্রিনটার দিকে দেখো। আমি বোর্ডে দুইটা বিক্রিয়া লিখছি। আমাদের কোশ্চেনটা হচ্ছে PCl5 এর গঠন এনথালপি নির্ণয় করো। এই গঠন এনথালপি নির্ণয় করার জন্য ওরা তোমাকে দুইটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে, মানে এই দুইটা বিক্রিয়া কোশ্চেনে দেওয়াই থাকবে, মানে এই টোটালটাই হচ্ছে তোমার একটা কোশ্চেন, বুঝছো? এখন আমাকে সলিউশন বের করতে হবে। এই জিনিসগুলো এটা কোশ্চেনে উল্লেখ করেও দিতে পারে যে হেসের সূত্রের সাহায্যে করো, না বলে দিল আমরা হেসের সূত্রের সাহায্যেই করবো, আমাদের জানা মতো অন্য কোনো সূত্র নেই। ওকে, কাকে জিজ্ঞাসা করা যায়? মুমু আসো? জি স্যার। বলো, PCl5 এর গঠন এনথালপি বের করবো, তাহলে আমার বিক্রিয়াটা কি হবে? জাস্ট বিক্রিয়াটা বলো। PCl3 plus Cl2 equal to PCl5. ভুলটা কোথায়? এটা হবে না, আগেই আমি বলে দিলাম। আর এটা হলে আমার তো কিছু বের করার দরকার নেই, দেখো একটু, এই বিক্রিয়াটা তোমার দেওয়াই আছে, তাহলে তোমার কারণ গঠন এনথালপির ক্ষেত্রে তো মৌল যোগ হয়ে যৌগ হয়, PCl3 তো একটা যৌগ। PCl3 একটা যৌগ, এই কারণে এই বিক্রিয়াটা কোনো অবস্থাতেই এর গঠন এনথালপি হবে না। তাহলে এখন আমি এর আন্ডারে মৌল কি কি, খালি মৌলগুলোর নাম লিখে ফেলো, বিক্রিয়া হয়ে যাবে। Cl2 P+Cl2 সমতা যে করতে হবে, কি করা যায়? 5/2 দিয়ে Cl2 রে গুণ করব। থ্যাংক ইউ, আর কিছু লাগবে না। এক্সিলেন্ট। মাইক্রোফোন অফ করে দাও, আমি এইটুকুই চাচ্ছি না। থ্যাংক ইউ। দেখো, ওরা যদি তোমাকে টার্গেট বিক্রিয়া দিয়ে দেয় তো ভালো, টার্গেট বিক্রিয়া না দিয়ে দিলে আমাকে টার্গেট বিক্রিয়া বের করতে হবে, ঠিক আছে? বা আমি টার্গেট বিক্রিয়া নিজেই লিখে নিব। তার মানে এইটা হচ্ছে আমার সেই টার্গেট বিক্রিয়া, যে বিক্রিয়ার আমি ডেলএইচ এর মান বাইর করতে চাই, বা যে বিক্রিয়া ডেলএইচ এর মান আমাকে বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে আমার সেই টার্গেট বিক্রিয়া।
এই বিক্রিয়াটার লেখাটা সবার কাছে ক্লিয়ার কিনা। ও যে ফার্স্টে ভুলটা করতেছিল ওই ভুলটা ম্যাক্সিমাম কেস সবাই করতাম। PCl5 এর গঠন এনথালপি বের করতে বললে এই বিক্রিয়াটা লিখে ফেলতাম, কিন্তু ভুলটা কোথায় সবসময় মাথায় রাখবা, গঠন এনথালপি মিন্স লেফট সাইডে ওই যৌগের আন্ডারে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো বসবে, নাম্বার 1। নাম্বার 2, আমি ডান সাইডে এখানে অলওয়েজ 1 মোল নিব। আগের দিন আমি যে কথাগুলো বারবার বলছি, তাতে আমার এখানে যত ক্যাটাগরির ভগ্নাংশ আনা লাগে আমি আনবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ডান সাইডে আমার 2-3 সমতা করার জন্য আনার দরকার নেই, ডান সাইডে আমার সবসময় একই থাকে। ওকে, এখন আমাকে বলো কেউ একজন। আচ্ছা, একটু পরে আমি আগে তোমাদের একটা জিনিস টেকনিক বুঝাই নেব। এখন তাহলে দেখো আমাদের মেইন উদ্দেশ্য কি দাঁড়ালো, এই বিক্রিয়াটা ডেল-এইচ বের করা, তাই তো? এই বিক্রিয়াটা ডেল-এইচ বের করাটা হচ্ছে আমাদের এখনকার মেইন উদ্দেশ্য। আমি তোমাদের একটা টেকনিক দেখাই, এটাও ছোট দুইটা বিক্রিয়া, এটা মুখে মুখে করা যাবে, কিন্তু এখানে আমি যদি বিক্রিয়া 3টা বা 4টা দিতাম তাহলে অত সহজে মুখে মুখে করা যাইতো না। সো আমি তোমাদের একটা টেকনিক দেখাই, যে টেকনিক অ্যাপ্লাই করে এখানে 3টা 4টা 5টা যতগুলো সাবসিডিয়ারি রিঅ্যাকশন থাকুক না কেন তুমি খুব ইজিলি টার্গেট রিঅ্যাকশন বের করতে পারবা। জাস্ট টেকনিকটা ভালো মতো বোঝার ট্রাই করো। আমি ফার্স্টে এই দুইটা, প্রথমটাকে del-H1 ধরলাম, পরেরটাকে del-H2 ধরলাম। এবার কাউকে ভলান্টিয়ার বানাই, তাহলে বাকি সবাইকে বুঝতে সুবিধা হবে। লাবিব আসো? জি দাদা। ভেরি গুড। আমি ঠিক যেখানে যেখানে আঙ্গুল দিব তুমি জাস্ট ওই জিনিসটার উপর খালি ফোকাস রাখবা, আর কিছু তোমাকে করতে হবে না, বাকিটা হচ্ছে মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা সবাই তুমিও দেখো, বাকি সবাইও দেখো। মৌলটা কি? ফসফরাস। সমস্যা নেই লাবিব, বলো, মাইক্রোফোন মানে সাউন্ড আসলে অসুবিধা। মৌলটা কি সেটা বলো। ফসফরাস। ফসফরাস। উপরের দুইটা বিক্রিয়ার মধ্যে ফসফরাস কোন বিক্রিয়াতে আছে একটু খুঁজে বের করো তো। প্রথম বিক্রিয়ায়। প্রথম বিক্রিয়ায়। এবার আসো, দুই ক্ষেত্রে আমার ফসফরাসের মোল সংখ্যা কি সমান? না ভাইয়া। ফাইন। তাহলে প্রথম বিক্রিয়ায় আমার ফসফরাসের মোল সংখ্যা কত? প্রথম বিক্রিয়া হচ্ছে 2 মোল। আমাকে কত আনতে হবে যদি আমি এই বিক্রিয়ার সাথে 1 মিলাইতে মোল চাই? আনতে হবে। 1 মোল আনতে হবে। 1 মোল আনার জন্য আমার প্রথম বিক্রিয়াকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে দিতে হবে। যদি প্রথম বিক্রিয়াকে আমি 2 দ্বারা ভাগ করি তাহলে del-H কে কি করা উচিত? 2 দ্বারা ভাগ হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে আমি সেই অনুসারে এখানে লিখলাম del-H1 + 2। নেক্সট, আবার আমার আঙ্গুলটা নোটিস করো, কোথায় আছে? ক্লোরিন Cl2 এর উপর। ওকে ফাইন। ক্লোরিন কোন বিক্রিয়াতে আছে খুঁজে বের করো। ক্লোরিন প্রথমটাতেও আছে, দ্বিতীয়টাতেও আছে। সবার উদ্দেশ্যে বলি, এরকম কেউ যদি 2 বিক্রিয়াতে থাকে সে বাদ, তাকে আমি হিসাবে আনবো না, মানে ক্লোরিন দিয়ে আমি কোনো হিসাব করব না, তাহলে ক্লোরিন কি স্কিপ করি। দেন কোথায় আঙ্গুল রাখছি? PCl5 এর উপর। PCl5 কোন বিক্রিয়াতে আছে? দ্বিতীয় বিক্রিয়াতে। দুইটা PCl5 কি সেম সাইডে আছে? হ্যাঁ। দুইটা PCl5 এর কি মোল সংখ্যা সমান? হ্যাঁ। তাহলে del-H2 যেমন আছে তেমন বসাই দাও, দ্বিতীয় বিক্রিয়া del-H যেমন আছে তেমন বসাই দাও। থ্যাংক ইউ লাভি, মাইক্রোফোন অফ করে দাও। এখন দেখো এই ইকুয়েশনটা ক্যালকুলেট করলে যা আসে সেটাই এই বিক্রিয়ার del-H, এটা হতে বাধ্য। তো del-H1 মানে হচ্ছে, del-H1 কত ছিল আমার একটু আঙ্গুলটা নোটিস করো, -x। তাহলে এখানে আমি -x বসালাম, del-H2 ছিল -y, এখানে আমি -y বসালাম। এইটা আমার অ্যান্সার। কারো করে একটু একটু কনফিউশন আছে আমি ভালো মতোই জানি, একটু ওয়েট করো আমি আরেকবার বলি তাহলে ক্লিয়ার হবে আরো ভালো মতো। সচরাচর এই কোশ্চেনটা ধরো রিটেনে দিল, তোমরা অ্যান্সার কেমনে করতে হবে, অ্যান্সার নরমালি কেমনে করা হয়। তুমি কি লিখতা দেখো, তুমি লিখতা 1 নং সমীকরণকে 2 দ্বারা ভাগ করে, ঠিক আছে? আমার আঙ্গুলটা নোটিস করো, এটা মনে করো 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা ভাগ করে 2 নং সমীকরণের সাথে যোগ করে পাই। খেয়াল করো 1 নং সমীকরণকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, একটু আমার আঙ্গুলটা নোটিস করো, তাহলে এখানে শুধু PCl3 আসতো। তারপর যখন আমি দুইটা যোগ করতাম PCl3 কেটে যেত, সুন্দর মতো আমার এই বিক্রিয়াটা চলে আসতো, ঠিক আছে? এখন ধরো আমি এখানে মাত্র 2টা বিক্রিয়া আছে, আমি খালি চোখে দেখে বুঝতে পারি যে আমার PCl3 কাটা লাগবে, ঠিক আছে? এটা খালি চোখেই দেখে বোঝা যায়। কিন্তু কথা হচ্ছে এখানে যদি 3টা বিক্রিয়া থাকতো
থাকতো বা 4টা থাকতো, তাহলে অনেকগুলো জিনিস একসাথে কাটাকাটি করতে হতো, ওইটা এট এ টাইম মাথায় আনা টাফ। মাথায় আনা টাফ জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখাইতে চাই। টেকনিকটা কি দেখো, তুমি তোমার টার্গেট বিক্রিয়ার উপর খালি ফোকাস রাখো, তোমার এই সাবসিডিয়ারি বিক্রিয়া নিয়ে মাথা ঘামানোর টোটালি কোনো দরকার নেই, চোখ কান নাক বন্ধ করে তুমি খালি টার্গেট বিক্রিয়ার উপর ফোকাস রাখো। 1 2 টার্গেট বিক্রিয়ার উপর ফোকাস রেখে কি করবা, তুমি টার্গেট বিক্রিয়ার প্রতিটা মৌল ধরে ধরে আগাবা, ঠিক আছে? যেমন ধরো আমি প্রথমে কাকে নিলাম, প্রথমে আমি ফসফরাস নিলাম। আবার শোনো, তুমি তোমার টার্গেট বিক্রিয়ার প্রতিটা মৌল ধরে ধরে আগাবা, বিক্রিয়ক এবং উৎপাদ। তাহলে আমি প্রথমে কাকে পাইলাম, দেখো ফসফরাস। তুমি খুঁজে বের করো ফসফরাস কোন বিক্রিয়াতে আছে, যে বিক্রিয়াতে আছে সেই বিক্রিয়ার ডেলএইচ এর মান বসায় দাও। শর্ত একটা, প্রথমে চেক করবা ফসফরাস সেম সাইডে আছে কিনা, যদি সেম সাইডে থাকে ডেলএইচ যেমন সাইন আছে সেরকম, যদি অপোজিট সাইডে থাকে ডেলএইচ এরও সাইন চেঞ্জ হবে। এতটুকু বুদ্ধি মনে হয় তোমাদের সবার আছে। 2 ফসফরাসের মোল সংখ্যা সমান আছে কিনা, যেমন আমার এখানে পি আছে, তাহলে এখানে পি আনতে আমার কত দিয়ে ভাগ দেওয়া লাগে, যত দিয়ে ভাগ বা গুণ দেওয়া লাগে আমি ডেলএইচ কে সেটা দিব। এইটুক হচ্ছে আমার কাজ, এইটুক হচ্ছে আমার মাথা খাটানোর জায়গা। এতটুকু যদি করতে পারো তাহলে তোমার এই বিক্রিয়াগুলো যোগ বিয়োগ কিচ্ছু করা লাগবে না, যোগ বিয়োগ দেখো অটোমেটিক্যালি হয়ে গেছে, এটা হইতে বাধ্য, এটা রুল। ছোটবেলায় আমরা যে সমীকরণ সলভ করতাম, ওই সমীকরণ সলভের মেথডটারে আমি একটু জাস্ট ট্যাকটিক্সটা উল্টাই দিচ্ছি, অর্থাৎ আমি সলিউশন আগে করতেছি, সমীকরণ যোগ বিয়োগ পরে করতেছি। দেখো নেক্সট, এরপর আমার আঙ্গুলটা নোটিস করো, নেক্সট মৌল ছিল ক্লোরিন। কোন এক এ 2 বিক্রিয়াতে আছে, একে হিসাবেই নেওয়ার দরকার। কেন দরকার নেই আমি তোমাদের একটা সিম্পল ম্যাথমেটিক্যাল রুল বলি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 100। কথার কথা, তুমি যদি এক্স আর জেড এর ভ্যালু জানো, তার মানে তোমার ওয়াই এর ভ্যালু না জানলেও চলে, বিকজ ওইটা তখন একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, স্বাভাবিক। এক্স আর জেড এর ভ্যালু জানা মানে তুমি ওয়াই অটোমেটিক্যালি জানো। সো এই তিনটার মধ্যে আমি যদি যে কোনো দুইটাকে ফিক্স রাখি, আমার 3 নাম্বারটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায় বা হইতে বাধ্য। এইটা হচ্ছে আমার ট্যাকটিক্স, বুঝছো? সো ক্লোরিন 2 বিক্রিয়াতেই আছে, একে বাদ দিয়ে দাও। নেক্সট আসো পিসিএল5। পিসিএল5 কোন বিক্রিয়াতে আছে, অ্যাজ ইউজুয়াল সেকেন্ড বিক্রিয়া। তুমি চেক করো দুইটা পিসিএল5 সেম সাইডে আছে কিনা, সেম সাইডে আছে, দেন কি এখানে কিচ্ছু করার দরকার নেই, এটা জাস্ট এটা ডেলএইচ যেমন আছে ঠিক সেরকম বসাই যাবে। এটা যদি রিটেনে আসে তুমি খালি এতটুকু লিখবা, দেখো 1 নং বিক্রিয়াকে 2 দ্বারা ভাগ করে 2 নং বিক্রিয়ার সাথে যোগ করে পাই, অর্থাৎ এই লাইনটা লিখে রাখবে, জাস্ট এতটুকু রিটেন আসলে লিখতে হবে, ঠিক আছে? এছাড়া তোমার মানে রিটেনে আসলে যে এটা আমি কোনো শর্টকাট মেথডে করছি সেটাও না, রিটেনে আসলে আমাকে এতটুকুই লিখতে হবে, জাস্ট এই সমীকরণটা কিভাবে লিখলাম ওই ট্যাকটিক্সটা বের করাটাই হচ্ছে আমার এটার মেইন। আরেকবার বুঝাবো নাকি ক্লিয়ার? আরো অনেকগুলো প্র্যাকটিস করবো, তোমাদের ভয় নেই, বাট টেকনিকটা ধরতে পারতেছো কিনা, কারণ এটা অনেক কাজের একটা টেকনিক, বিশেষ করে এমসিকিউ তে আসলে জাস্ট ঝটপট করে ফেলার জন্য ইচ্ছে ভালো টেকনিক আর নাই। দাদা ক্লোরিনের রিয়েটেডটা আরেকবার বলবেন, ক্লোরিনের কোনটা? ক্লোরিনের বাদ যার ওই কস্টেটটা আরেকবার মানে বলবেন। ক্লোরিন বলে না, ব্যাপারটা হচ্ছে তুমি আমার আঙুল নোটিস করো, আমি সিস্টেমটা ধরতে পারছো, সিস্টেমটা হচ্ছে আমি প্রতিটা টার্গেট বিক্রিয়া প্রতিটা মৌল ধরে ধরে আগাবো, যখন যে মৌল পাবো সেই মৌল যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার ডেলএইচ কে বসাবো, তাহলে অটোমেটিক্যালি আমার এই বিক্রিয়াগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যা যা করা সব করা হয়ে যাবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ক্লোরিনে যখন আমি আসলাম, ক্লোরিন 2 বিক্রিয়াতেই আছে, তাহলে আমি কোন বিক্রিয়ার ডেলএইচ বসাবো, কনফিউজ। আসলে এখানে উল্টা, যে 2 বিক্রিয়াতে আছে তাকে নিশ্চিন্তে বাদ দিয়ে দাও, তাকে আর বসানোরই দরকার নেই, সে অটোমেটিক্যালি বসে যাবে, ঠিক আছে? মানে ক্লোরিনকে আমি আমার ডেলএইচ এর হিসাবে নিব না। ক্লিয়ার? কিন্তু দাদা 3টা 4টে বিক্রিয়া যদি যখন থাকবে, তখন যদি 2টাতে থাকে তখনও কি বাদ যাবে? 3টা 4টা বিক্রিয়া যদি থাকে, তখনও যদি 2টাতে থাকে তখনও বাদ যাবে, ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। 3টা 4টা মানে দাদা, 5টা বিক্রিয়া মানে থাকলেও তোমার কোনো টেনশন নাই, একই এটা মৌল মিলতে যদি বাধ্য। দুইবার থাকে তখন এর করে বাদ চলে যাবে। সমস্যা নেই, আগে আমাকে বলো এটা বুঝছো কিনা, 3টা 4টা বিক্রিয়া কি হবে ওইটা আমি উদাহরণ দিয়ে বুঝাই, ওইটা পরের টেনশন, তুমি আগে বলো টেকনিকটা ধরতে পারছো? হ্যাঁ দাদা এটা বুঝছি। ফাইন, এটা যখন বুঝছো তাহলে আমরা আরেকটু বড় বিক্রিয়াতে হাত বাড়াই, যত বড় বিক্রিয়াতে যাব তত জিনিসটা ক্লিয়ার হইতে থাকবে। সো সমস্যা নেই।
মাইক্রোফোনটা অফ করে দাও। কোশ্চেনটা ভালো মতো দেখো। একটা বিক্রিয়া দিছি, ইথাইন যোগ হাইড্রোজেন ইকুয়াল টু ইথিন, এর ডেলএইচ এর মান বের করতে হবে। বিক্রিয়া এনথালপি মানে ডেলএইচ, এটা তো সবাই জানো। আমাকে এখানে কি দেওয়া আছে? তিনটারই দহন এনথালপির মান দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। মানে আমাকে এখানে সরাসরি সাবসিডিয়ারি বিক্রিয়া দেওয়া নেই, আমাকে সাবসিডিয়ারি বিক্রিয়াগুলো নিজের লিখে নিতে হবে। সেটা আমার প্রবলেম, আমি নিব। কারে বলবো? এনথালপির অঙ্কগুলোতে প্রবলেম হয় কার? এরকম কেউ একজন মুখ খুলতে পারো আর কি, হাত তো তোলার ওয়ে নাই। অবশ্য ওয়ে আছে হাত তোলা, বাট আমি দেখতে পাবো না। ওকে, তার মানে কারোরই তেমন প্রবলেম নাই, তাহলে আমি সিলেক্ট করি, কারে ডাকবো? মিম আসো? আনিকা? জি দাদা আছি। ফাইন। তুমি জাস্ট এই তিনটা বিক্রিয়া আমাকে বলবা, মানে বিক্রিয়া বলবা মানে ফার্স্টে ইথাইনকে দহন করব, ঠিক আছে? তাহলে ইথাইনকে দহন করলে আমার কি বিক্রিয়া হবে? C2H2 প্লাস O2। হুম, যে কোনো জৈব যৌগকে দহন করলে আমরা কি পাই? জি দাদা, C2H2 প্লাস O2 ইকুয়ালস টু CO2 CO2 প্লাস আরেকটা H2O পানি বা জলীয় বাষ্প আর কি। ফাইন। এখন এটা সমতা করতে হবে, তাই তো? এটা ডেলএইচ হচ্ছে -x, তিনের বাইরে যাচ্ছে না? যাচ্ছে না। ওকে, সমতা করার টেকনিক জানো তো? আমি একটা করে দিচ্ছি, বাকিটা হয়ে যাবে। কার্বনের এখানে 2 আছে, তাহলে CO2 এর আগে 2 দাও। হাইড্রোজেনের এখানে 2 আছে, এখানে হাইড্রোজেন 2 আছে, তাহলে এখানে কিছু দেওয়া লাগতেছে না। এবার অক্সিজেন হিসাব করো। ডান সাইডে মোট অক্সিজেন হচ্ছে 4 আর 1 5টা, O2 এর আগে 5/2 বসে। একটা গেল, পরেরটা হাইড্রোজেনের দহন তাপ, তাহলে বিক্রিয়া কি হবে? H2 প্লাস O2। O2 মানে তো হাফ অফ O2, যেহেতু পানি হবে তখন আগে হাফ অফ O2 বসাই দিই। এটা ΔH2 হচ্ছে -y। শেষেরটা তুমি একা বলো, শেষেরটা আমি কোনো হেল্প করব না। ইথিনের দহন তাপ C2H4 প্লাস O2 সমতা করে করো। CO2 লিখলাম, এবার প্লাস সমতাটা কত? ওটার আগে কত হবে? বাম সাইডে হচ্ছে C2 আছে, তাহলে এখন ডান সাইডে C এর এখানে 2 গুণ করব, মানে CO2 তে 2 গুণ ফাইন, করব। একটা করলাম। দেন এবার অক্সিজেন বাম সাইডে, অক্সিজেন করো, ডান অক্সিজেন সাইডে করতে গেলে খবর হয়ে যাবে। হাইড্রোজেন আগে করো। বাম সাইডে হাইড্রোজেন কয়টা আছে? বাম সাইডে 4টা আর ডান সাইডে 2টা, পানির তাহলে আগে কত দিবে? 2 2। এবার হিসাব করো, ডান সাইডে অক্সিজেন কয়টা? 4টা, সরি কেন? 6টা। পানির সাথে 2টা, 6টা। তাহলে O2 এর আগে কত দিব? 3 গুণ করব। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। মাইক্রোফোন অফ করে দাও। সবাই দেখো, আমাদের প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে তিনটা রিঅ্যাকশন লেখা। যেহেতু এখানে আমার তিনটা রিঅ্যাকশন ওরা দিয়ে দেয় না, তাই আমি তিনটা রিঅ্যাকশন লিখলাম। তিনটা রিঅ্যাকশন লিখে আমি ΔH এর মানগুলো যেটা দেওয়া আছে সেটা বসাইলাম। এখন আমাকে টার্গেট বিক্রিয়ার ΔH বের করতে হবে। এটা মুছে দিই, হ্যাঁ? টার্গেট বিক্রিয়ার ΔH বের করতে হবে। আমি বলবো না তোমাদের কাউরে দিয়ে বলাবো? সমুদ্র আসো? হ্যাঁ দাদা আছি। কোশ্চেন তো ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে ফাইন, তাহলে আমি এটা ΔH বের করব। তাহলে বলো, এখানে আমি তিনটা ΔH1 ΔH2 ΔH3 দিয়ে দিছি। তাহলে তুমি একটা, আমি এক একটা মার্কার নিয়ে আঙ্গুল নিয়ে তুমি জাস্ট অ্যানসারটা বলো। আচ্ছা দাদা। C2H2 কোন বিক্রিয়াতে আছে? দাদা কোন বিক্রিয়া? তাহলে ΔH1 প্লাস হবে, প্লাস ΔH1। ΔH1 যেমন আছে তেমন বসে যাবে, তাহলে শুধু ΔH1 লিখলাম। দেন হাইড্রোজেন কোন এরপরে বিক্রিয়াতে আছে? দ্বিতীয় বিক্রিয়া, তাহলে প্লাস ΔH2। ফাইন। C2H4 কোন বিক্রিয়াতে আছে? তৃতীয় বিক্রিয়া, কিন্তু উল্টা দিকে, তাহলে মাইনাস ΔH3। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা অফ করে দাও। দেখছো সবাই, খুব সিম্পল একটা জিনিস। দেখো, আমার কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নিজের যেটা হাতে হাতে করা লাগতো কিছু লাগতেছে না। আমি এটা ধরে ধরে খালি এখানে খুঁজতেছি। এখানে দেখো এমন হয়েছে অক্সিজেন নিজেই কাটাকাটি হয়ে গেছে।
সো আমার এখানে কোনো অক্সিজেন আসেই নাই, মানে এমন কেউ আসেই নাই যে দুইটা বিক্রিয়াতে ছিল। সো তোমার দুইটা বিক্রিয়াতে যে আসবে তাকে আমি বাদ দিলেও আমার কখনো তুমি মানে এই নিয়মে কোনো প্রবলেমে পড়বা না, এটুকু মোটামুটি শিওর থাই। তাহলে এখন জাস্ট মান বসানো, তাই তো? তাহলে -x - y + z কিলোজুল পার মোল। দেখো জাস্ট মুখে মুখে কতক্ষণ লাগলো? সর্বোচ্চ 30 সেকেন্ড, তাও সবসময় ভাই, লাগবে। আরেকবার একটু ডেলিএস এর মানটা বের করার সিস্টেমটা একটু লাইনে বলুন। থাকো, মাইক্রোফোন অফ করো না। দেখো C2H2 আমার টার্গেট বিক্রিয়া এটা, এটুকু বুঝছো? মানে আমি এই বিক্রিয়া ডেলেজ বের করতেছি, জি দাদা, ফাইন। জি দাদা। C2H2 কোন বিক্রিয়াতে আছে খুঁজে বের করো, প্রথম বিক্রিয়াটা, এবং আর কোন বিক্রিয়াতে কিন্তু C2H2 নাই, দেখছো? জি দাদা। এখন দেখো দুইটার মোল সংখ্যা সমান এবং দুইটা সেম সাইডে আছে। সো এই যে বিক্রিয়া, মানে আঙ্গুলটা নোটিস করো, এই যে বিক্রিয়ার যেটা ডেলেজ সেটা সরাসরি এখানে বসাই দিই। মানে এই বিক্রিয়া জি, ডেলেজ 1 ধরছি, আমি ডেলেজ 1 বসাই দিলাম। নেক্সট পার্টিকেল জি দাদা। হাইড্রোজেন সেকেন্ড বিক্রিয়াতে আছে এবং দুইটা সেম সাইডে, জি দাদা। মোল সংখ্যাও সেম। হুম, তাহলে এই বিক্রিয়ার যে ডেলেজ, দ্যাট মিন্স ডেলেজ 2 সরাসরি বসাই দিলাম। ক্লিয়ার? জি লাস্ট দাদা। হচ্ছে আমার ইথিন। জি দাদা। ইথিন কোন বিক্রিয়াতে আছে? থার্ড বিক্রিয়াতে, 3 নম্বরটাতে। 3 নাম্বারটাতে। কিন্তু এখানে ইথিন দেখো ডান সাইডে, আর এখানে ইথিন কোন সাইডে? বাম সাইডে। বাম সাইডে। তাহলে আমার ডেলেজ, এখানে ডেলেজ 3 যখন বসাবো কি করতে হবে আমাকে? নেগেটিভ হবে। সাইন চেঞ্জ করতে হবে। করছি? জি দাদা। ক্লিয়ার? জি দাদা। ওকে, আরো কয়েকটা করব। এটা ধরো কেবল 2টা করলাম, আরো 5টা 6টা করলে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নেই। বুঝলাম। এখন আসো তোমাদের একটা নতুন সূত্র শিখাই। সূত্রটা হচ্ছে এরকম, আমাদের এই কোশ্চেনে দেখো সবার দহন এনথালপি দেওয়া ছিল না? C2H2 হাইড্রোজেন, C2H4 এটার সবার দহন এনথালপি দেওয়া ছিল। সো আমরা যেমন গঠন এনথালপিতে বিক্রিয়া এনথালপি বের করতে পারি, ঠিক সেরকম দহন এনথালপিতেও বিক্রিয়া এনথালপি বের করতে পারি। সেটার সূত্রটা হচ্ছে বিক্রিয়ক সমূহের দহন এনথালপি মাইনাস উৎপাদ সমূহের দহন এনথালপি। বিক্রিয়া এনথালপি আর গঠন এনথালপির মধ্যে সম্পর্ক কি ছিল? যে কয়েকজন বলো। বিক্রিয়া এনথালপি ইকুয়াল টু উৎপাদ সময়ের গঠন এনথালপি মাইনাস বিক্রিয়া সময়ের গঠন এনথালপি। দহন এনথালপিতে এসে কি হয়ে যাচ্ছে? এটা উল্টা হয়ে যাচ্ছে। উল্টা হয়ে যাচ্ছে। এবং আরো একটা জিনিস খেয়াল রাখবা, হাইড্রোজেনের গঠন এনথালপি কত? 0। কিন্তু হাইড্রোজেনের কি দহন এনথালপি কখনো 0 হবে? না দাদা। কারণ যে কোনো মৌলকেই তো আমি দহন করতে পারি, তাই না? বুঝতে পারছো? জি দাদা। ওকে, থ্যাংক ইউ। মাইক্রোফোনটা অফ করো। এই সূত্রটাও তোমাদের বইতে কোথাও সরাসরি দেওয়া নেই, বুঝছো? দহন এনথালপি দিয়েও বিক্রিয়া এনথালপি বের করা যায়, তবে শর্ত সাপেক্ষে। শর্তটা হচ্ছে প্রতিটা বিক্রিয়ক এবং উৎপাদের দহন এনথালপি দেওয়া থাকতে হবে। এখানে C2H2 হাইড্রোজেন, C2H4 প্রত্যেকের দহন এনথালপি দেওয়া ছিল। দ্যাট ইজ ওয়াই আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারছি। খেয়াল রাখবা, দহন এনথালপি দিয়ে বিক্রিয়া এনথালপি বের করার সময় বিক্রিয়ক মাইনাস উৎপাদ, কিছু করার নেই, কনফিউশন হয়। একটার বেলায় উৎপাদ মাইনাস বিক্রিয়ক, আরেকটার বেলায় দুম করে বিক্রিয়ক মাইনাস উৎপাদ। এই কারণে আমি শুধু বিক্রিয়া এনথালপির সূত্রটা শিখাই, বাকি কোনো সূত্র শেখাই না। তারপরও আমি সবগুলো তোমাদের একবার জানাই রাখতেছি, যদি তোমরা কোথাও কাজে লাগাইতে পারো লাগায়ও। কিন্তু এই প্রবলেম এই চ্যাপ্টার জুড়ে থাকবেই। আবার বলে দিচ্ছি, একবার দেখবা বিক্রিয়ক মাইনাস উৎপাদ, একটু পরে দুম করে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, আবার বিক্রিয়ক মাইনাস উৎপাদ, এইভাবে চলতেই থাকবে, কিছু করার নেই। সূত্রগুলো যেটা আমরা যেভাবে প্রুফ হয়ে আসছে সেটা সেরকম। তো এটা তো কেবল আমরা ম্যাথমেটিক্যালি করছি, দেখো সেটাই আসছে না। ΔH1 কি ছিল? C2H2 দহন এনথালপি। তো আমার আঙ্গুলটা নোটিস করো। ΔH2 কি ছিল? হাইড্রোজেনের দহন এনথালপি মাইনাস ΔH3 কি ছিল? C2H4 এর দহন এনথালপি। অর্থাৎ বিক্রিয়ক সময়ের দহন এনথালপি মাইনাস উৎপাদের দহন এনথালপি। মিলছে দেখো।
কিন্তু আমার কথা হচ্ছে এই সূত্র মনে না থাকলেও প্রবলেম নেই, হেসের সূত্র দিয়ে যেভাবে করছি সুন্দর মতো করা যাচ্ছে, যে আমার সব সূত্র যে জানতে হবে তাও না, বাট লিখে রাখো। একটা স্ক্রিনশট নিতে পারো, আশা করি নেওয়া হয়ে গেছে, তাও নাও। তাহলে আমাদের মোটামুটি হেসের সূত্রের একটা মানে এই একটা জিনিস যেটা তোমাদের ইন্টারে ওইভাবে পড়ানো হয় না বা ওইভাবে বোঝানোর সুযোগ নেই, এই পার্টটা তোমাদের আমার বেসিক্যালি ক্লিয়ার করা দরকার ছিল। তা বাদে এখানে যা অঙ্ক সব বাচ্চা কাচ্চা লেভেলের অঙ্ক, ওই এক সূত্র সব, ঠিক আছে? মুসলাম, তোমরা বইতে টোটাল হেসের সূত্রের আমার 4টা ম্যাথ আছে। নতুন বইতে কয়টা আছে আমি জানি না, পুরান বইতে মোট 4টা আছে। তবে আমরা আগের দিন যে গঠন এনথালপি ম্যাথ গুলো করছি ওগুলো সব কিন্তু হেসের সূত্র দিয়ে করা যায়, বুঝছো? বাট এক্স্যাক্টলি হেসের সূত্রের বইয়ের ম্যাথ আছে 4টা। পুরান হাজারি, উদাহরণ 1, 2, 3, অনুশীলনী 8, আমার যতদূর মনে পড়ে। আমি যে এডিশনটা দিছি ওই এডিশন, মানে পিডিএফটা দিছি ওই এডিশন অনুসারে। তোমাদের আরো পুরানো এডিশন হলে হয়তো নাও মিলতে পারে। তো আপাতত এই 4টা ম্যাথ করো, তার মধ্যে আমি 2টা ম্যাথ করাই দিছি। বইতে হেসের সূত্রতে আমি যেভাবে করাইছি ওইভাবে করা নেই, ওরা নর্মাল নিয়মে করছে, তুমি আমার নিয়মে করো। এটা একটু মাথায় রেখো। হেসের সূত্রের পুরো বইতে মোট 4টাই ম্যাথ আছে। নতুন বইতে আছে মনে হয় 2-1টা, কিন্তু আমার নাম্বার মুখস্থ নাই, হয়তো দেখলে বলতে পারবো। পুরান হাজারিতে আমার টোটাল 4টা ম্যাথ, উদাহরণ 1, 2, 3, অনুশীলনীর 8। আরো মনে হয় একটা ম্যাথ আছে, ও হ্যাঁ আরো একটা আছে অনুশীলনীর 1। এটা ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ, অনুশীলনীর 8 আর অনুশীলনীর 1, এই 5টা। 2টা আমি করাই দিছি, 3টা তোমরা করবা। ক্লিয়ার? তাহলে এই 3টা করো, তারপরেও যদি না বোঝো নেক্সট ক্লাসে আবার দেখাবো। স্ক্রিনশট দেওয়া হয়েছে, মুছি। ওকে, মোটামুটি আমার ম্যাথমেটিক্যাল পার্ট শেষ। আরো ছোট খুচরা খাচরা কিছু ম্যাথ আছে আমি করব। তার আগে আসলে এই চ্যাপ্টারে কিছু থিওরি আছে, একটু 3টা কোশ্চেন আছে এই ম্যাথের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টারে ম্যাথ গুলো খুব ইজি, তো বোর্ড পরীক্ষা সচরাচর দিতে চায় না। বোর্ড পরীক্ষা এই চ্যাপ্টারে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রশমন এনথালপি 3টা কোশ্চেন। এই 3টা কোশ্চেন মোটামুটি সবারই জানা থাকে, আমি জাস্ট তোমাদের আরেকবার রিওয়াইন্ড করাই দিই যাতে খুচরা খাচরা কোনো গ্যাপ থাকলে ফিল আপটা হয়ে যায়। পরে ডাকবো, অত দ্রুত কম্পিউটারে বসে ওরে রেখে লাভও নাই। অকশন আছো? নাই মনে হয়, আবার কম্পিউটারে বসলেও পাবো না। দাঁড়াও, তারে ডাকবো একটু, এটা দেখি। অর্পণ আছো? জি দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট সিম্পল একটা কোশ্চেন ধরি। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন এনথালপির মান ধ্রুব কেন? সহজ ভাষায় বলো, তোমার মনে করার দরকার নেই, যেটা সরাসরি মাথায় আসে ওইটাই বল। আসো না? মনে নাই দাদা। একেবারেই মনে নাই? এটা ইম্পসিবল, 9 থেকে পড়তেছো। দাদা ওই সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। হ্যাঁ, আর কি হবে? তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া এনথালপি কেন ধ্রুব হইতে পারে? তার কারণ এখানে যে অ্যাসিড যে ক্ষারই নিয়ে আমার একটাই বিক্রিয়া হয়। আচ্ছা, আমি তোমার হেল্প করি, তুমি খালি মানে ধরাই দিই, তুমি অ্যান্সার গুলো দাও।
তীব্র অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে? তীব্র অ্যাসিড হবে। ওকে ফাইন। তীব্র অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হলে কি দিবে? H+ দিবে। তীব্র ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে? হ্যাঁ হবে, OH- এটা দিবে। বিয়োজিত হলে OH মাইনাস দিবে। H+ আর OH মাইনাস বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? পানি, তাই তো? পানি তৈরি করবে। আর এই বিক্রিয়ার হ্যাঁ। ডেলএইচ এর মান হচ্ছে 57.3 কিলোজুল পার মোল। এখন আমি তীব্র অ্যাসিড হিসাবে যাইনি, সে প্রোটন দিবে। তীব্র ক্ষার হিসাবে যাইনি, সে OH মাইনাস দিবে। দুইটা মিলিত হয়ে পানি হবে। সো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার চেঞ্জ করে নিলেও আমার ডেলএইচ এর মানে কোনো চেঞ্জ আসার সুযোগ নেই। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। স্পিকার টপ করে দাও। একটা কোশ্চেন গেল। বাকিটুক মানে এইটুক হচ্ছে আমার বেসিক। এর সাথে তোমরা এক দুই লাইন আগে পরে কথা লাগায় বা জিনিসটাকে আরো যদি সুন্দরভাবে ফোকাস করতে চাও করলা, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে বোর্ড পরীক্ষায় বেসিক ঠিক থাকলে সচরাচর কোনো মার্ক কাটা হয় না। সো ওইটুক পর্যন্ত মানে ওইটুক সবাই লিখতে পারলেই চলতেছে। রেনেসা আসো? জি ভাইয়া আছি। সহজ কোশ্চেন। তীব্র অ্যাসিড মানে অ্যাসিড বা ক্ষারের মধ্যে কোনো একটা দুর্বল হইলে ডেলএইচ এর মান কি হবে? -57.3 থেকে কমবে নাকি বাড়বে? কমে যাবে। মানে অ্যাকচুয়ালি মাইনাস তো উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, মানে 57.3 থেকে কম হবে, তাই তো? কম হবে। হ্যাঁ, এটার কারণটা কি? যে কোনো একটা যদি দুর্বল হয় সেক্ষেত্রে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে না। এটা জানি, তো তারপরে মানে আমার মানটা কমতেছে কেন, জাস্ট ওইটুক বলো, আর কিছু বলা লাগবে না। তো ওইটা হচ্ছে বিয়োজিত হওয়ার জন্য যে প্রশমন তাপটা উৎপন্ন হয় তার একটা অংশ ব্যয় হয়, মানে বিয়োজন প্রক্রিয়া একটা তাপহারী এক্স্যাক্টলি এই প্রক্রিয়া। লাইনটাই চাচ্ছিলাম। এক্স্যাক্টলি এই লাইনটা চাচ্ছিলাম। থ্যাংক ইউ। স্পিকার অফ করা লাগবে। খেয়াল করো, মনে করো আমি অ্যাসিড হিসাবে নিলাম ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আমি অ্যাসিড হিসাবে নিলাম ইথানোয়িক অ্যাসিড, এর সাথে NaOH নেওয়া হলো। তাহলে ইথানোয়িক অ্যাসিড ভেঙে H+ হচ্ছে, NaOH ভেঙে OH মাইনাস হচ্ছে, দুইটা মিলে পানি হচ্ছে। ঘাপলাটা কি দেখো, আমরা তো জানি যে ইথানোয়িক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ দিবে না। সো আমার যে ডেলএইচ অর্থাৎ -57.3 কিলোজুল পার মোল উৎপন্ন হচ্ছে, কথার কথা এই মাইনাসটা তো তাপ উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, মাইনাসটা আপাতত বাদ দাও, মাইনাসটা আপাতত মাথায় নিও না। আমার এই বিক্রিয়াতে 57.3 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, কিন্তু এর 100টা অণু নিলে আমি তো জানি 100টা H+ পাবো না। পাবো কখন? যদি তুমি এক্সট্রা বাইরের থেকে তাপ দাও, তখন আমি 100টা থেকে 100টাই অণু পাইতে পারি। সো এখানে এক্সট্রা বাইরে থেকে আমার তাপ দেওয়ার দরকার নেই। আমার মনে করো এখানে যে তাপটা তৈরি হচ্ছে 57 কিলোজুল, তার থেকে 2 কিলোজুল ব্যয় করলে এর পুরোটা H+ আয়নিত হয়। ক্লিয়ার? তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, আমার যদি অ্যাসিড বা ক্ষারের কোনো একটা দুর্বল হয়, তাইলে এই যে 57.3 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, তার একটা অংশ ব্যয় হয় ওই অ্যাসিডটাকে বা ওই ক্ষারটাকে সম্পূর্ণরূপে আয়নিত করতে। সো ফাইনালি ডেলএইচ এর মান 57.3 থেকে কমে যাচ্ছে। এই জিনিসটাকে আমি যদি একটু এইভাবে একটা সূত্র আকারে লিখি, দেখো তো হয় কিনা। দুর্বল অ্যাসিড বা ক্ষারের আয়নীকরণ বা বিয়োজন এনথালপি, এটাকে আয়নীকরণই বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়, কেউ বিয়োজনও লিখতে পারো, বাট বইপত্রে সচরাচর ওরা আয়নীকরণ টার্মটা বেশি ইউজ করে, মানে সম্পূর্ণরূপে আয়নিত করতে যে তাপ লাগে। দুর্বল অ্যাসিড বা ক্ষারের আয়নীকরণ এনথালপি, এইটা আমাদের লিস্ট থেকে বাদ গেছে, বুঝছো? অল ডেলএইচ এর যে লিস্টটা ছিল তার মধ্যে এইটা বাদ গেছে, এটা আমার কেবল মনে পড়লো লিখতে যে ডেলএইচ অলওয়েজ আয়নীকরণ এনথালপির ক্ষেত্রেও ডেলএইচ অলওয়েজ পজিটিভ। আমরা যেটা লিখছি ওটা আয়নীকরণ শক্তি, বুঝছো? ওইটা তো সংজ্ঞা আলাদা, বহিঃস্থ থেকে ইলেকট্রন নিতে। আর দুর্বল অ্যাসিডের যে আয়নীকরণ এনথালপি এও অলওয়েজ পজিটিভ হবে। যাক, ওইটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। দুর্বল অ্যাসিড বা ক্ষারের আয়নীকরণ এনথালপি সমান দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন প্রশমন এনথালপি
প্লাস 57.3। এই লাইনটাই একটা সূত্র এবং এই সূত্রে তোমাদের বইতে বেশ কিছু অঙ্ক আছে। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। কেউ এই মুহূর্তে পিডিএফটা ওপেন করতে পারবা? যদি পসিবল হয় তাইলে যদি হাতের কাছে কপির থাকে ওইটাও খুলতে পারো, আর পুরান হাজারি থাকলে অধ্যায় অনুশীলনী 7 একটু 2 নম্বর অঙ্কটা কেউ একজন একটু ওপেন করো, পিডিএফ ওপেন করে হোক, হাতের কাছে বই থাকলে হোক, যার যেভাবে সুবিধা একজন ওপেন করলেই চলবে। করে আমাকে জাস্ট 2 নম্বর HCN এর হ্যাঁ HCN এর পাইছো? হ্যাঁ স্যার একটু পড়ে শোনাও কাইন্ডলি, সবাই জাস্ট শোনো, আর কারো ওপেন করা লাগবে না, জাস্ট শুনলেই না। HCN এবং NaOH এর প্রশমন এনথালপি -12.134 কিলোজুল পার মোল। থ্যাংক ইউ। HCN এর একটু আয়নীকরণ সবাই একটু শোনো, HCN ও NaOH এর প্রশমন এনথালপি -12 সামথিং। তাহলে দেখো এখানে HCN একটা দুর্বল অ্যাসিড, NaOH একটা তীব্র ক্ষার। তাহলে আমাকে বলতেছে ওরা দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন প্রশমন এনথালপির মান। এবার মানটা আমাকে একটু বলো। -12.134। 12.134। থ্যাংক ইউ। এবার কোশ্চেনটা কমপ্লিট করো। HCN এর আয়নীকরণ এনথালপি কত? থ্যাংক ইউ। স্পিকার অফ করে দাও। দেখো এক্স্যাক্টলি ওরা কি চাইছে, একটা দুর্বল অ্যাসিডের আয়নীকরণ এনথালপি চাইছে। ওরা দিয়ে দিছে দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়া উৎপন্ন প্রশমন এনথালপি, দ্যাট ইজ তোমার -12.134। তাহলে আয়নীকরণ এনথালপির জন্য আমাকে কি করতে হবে, এর সূত্র অনুসারে এর সাথে জাস্ট একটা 57.3 যোগ করে দিব। যোগ করলে পাচ্ছি আমরা +45 পয়েন্ট সামথিং। সামথিং বলতে 16 বা 17 পাবো। জাস্ট মুখে মুখে হয়ে গেল। আর একটা জিনিস আমি গতদিন বলতে ভুলে গেছি, আজকে একটু বলতেছি। দেখো ডেল এইচ এর মান প্লাস হইলে অবশ্যই আগে প্লাস সাইন দিবা, মাইনাস হলে তো দিতে হবে, ওটা আমরা সবাই জানি, কিন্তু প্লাস হইলে অবশ্যই প্লাস সাইন দিবা। এটা সাইন, এটা তোমার ওই ম্যাথের পজিটিভ বা কোনো পরম মান না। সো ডেল এইচ প্লাস হলে প্লাস দিবা, মাইনাস হলে তো দিতেই হবে। প্লাসটা আগে দিয়ে অভ্যাস করো, অনেকের এই অভ্যাসটা থাকে না। তাহলে দেখো খুব সিম্পল কিছু ম্যাথ, একটা দুর্বল অ্যাসিড বা ক্ষার দিয়ে তার আয়নীকরণ এনথালপির মান বের করতে বলবে, দেন ওইটার প্রশমন এনথালপির মান ওরা বলে দিবে। জাস্ট কিচ্ছু না, ওই এনথালপিটার সাথে একটা 57.3 যোগ করে দিলে হয়ে যাবে। মানে এইটাই জাস্ট তোমরা একটা সূত্র হিসেবে ইউজ করতে পারো। ক্লিয়ার না হইলে বলো। আশা করি হয়েছে, কারণ আমি এক্সাক্ট একটা অঙ্ক করাইছি। পরে না হয় নিজেরা একবার অঙ্কটা দেখে নিও, এর আরো ক্লিয়ার হবে। নতুন কবিরও এরকম একটা দুইটা ম্যাথ আছে। ক্লিয়ার সবার কাছে? ওকে, কেউ যখন না বললে না, ক্লিয়ার ধরে নিচ্ছি। কারে ধরি এবার? শুভজ্যোতি আসো? হ্যাঁ দাদা আসি। ওকে ফাইন। 3 নাম্বার কোশ্চেন। NaOH আর HCN, সরি HF, NaOH আর HF এদের প্রশমন এনথালপির মান জানো? 68 -68.6। -68। ঠিক আছে, এই একটাই হচ্ছে -57 হচ্ছে বড় হয়। এটার কারণ বলতে পারবা? মানে মনে আছে? ওই পানিতে হচ্ছে আপনার ওই পানির সাথে হচ্ছে HF এর বিক্রিয়ার মাধ্যমে ওই তাপটা হচ্ছে বেড়ে যায়। ভেরি গুড। আচ্ছা, মানে পুরোটা আরেকটু ডিটেইলস বললে ভালো হতো, সমস্যা নেই, বেসিকটা ধরতে পারছো। থ্যাংক ইউ। স্পিকার অফ করো। লাস্ট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে, এটা মনে হয় সবাই জানো যে NaOH আর HF, এটা একটা স্ক্রিনশট তো আশা করি নিছো, না হলে পরে নিয়ে নিও। এই সূত্রটা কোনো বইতে নাই, আমারই বানানো, সো একটু সুন্দর করে মাথায় রেখো, অনেক কাজের। দেখো NaOH আর HF এটা যদি আমার বিক্রিয়া করায়, তাহলে NaOH ভেঙে Na+ হবে আর OH- হবে, HF ভেঙে H+ হবে আর F- হবে। এই H আর OH এরা মিলে পানি হবে। সো আমার নরমাল হিসেবে ΔH -57.3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ΔH হয়ে যায় -68.6 কিলোজুল পার মোল। কেউ যদি এক কথায় আমার কাছে জানতে চাও, বা কেউ যদি বলি আমি এক কথায় এটার অ্যানসার দাও, এটার অ্যানসারটা হবে এক কথায় ফ্লোরিন মাইনাসের তীব্র ইলেকট্রন ডেনসিটি বা চার্জ ডেনসিটি, তীব্র চার্জ ঘনত্ব।
পানি যোজন ক্ষমতা বেশি হওয়ার জন্য হয় না? উল্টাটা, চার্জ ঘনত্ব বেশি হয় জন্য পানি যোজন ক্ষমতা বেশি, ওইটা আমি বলতে চাচ্ছিলাম, বুঝছো? মানে আগে তো ওর নিজের প্রপার্টি, তারপরে না সে পানি যোজন করবে। এখন আসো, এর তীব্র চার্জ ঘনত্বের ফলাফল কি? ফলাফল হচ্ছে এ তার চারপাশে, এ নিজে কি দেখো নেগেটিভ, নেগেটিভ ম্যাটার না, হ্যাঁ, বা ওইভাবে চিন্তা করতে পারো, এ তার চারপাশে পজিটিভকে খুঁজে বের করে এবং যেখানে যত পজিটিভ পায় তারে যেমনে হোক টেনে তার কাছে নিয়ে আসবে। এর সামনে আছে পানি, দেখো সোডিয়াম প্লাস তো অলরেডি দর্শক আয়নে তো ঘুরবে, এর কোনো ওইভাবে কাজ নেই। এর সামনে আছে পানি, সো এ কি করবে, পানির যে পোল আছে এ পানির পোলগুলোরে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, সোজা বাংলায় পানির সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে স্টার্ট করে দিবে। ওকে, এ চার্জ, তীব্র চার্জ ঘনত্বের কারণে এ সোজা বাংলা পানির সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে স্টার্ট করে দিবে। ওইটাকে আমরা ভালো বাংলায় বলি যে ফ্লোরিন মাইনাসে পানি যোজন ক্ষমতা খুব বেশি। আর যদি ওটাকে বন্ধনের ভাষায় বলতে চাও তাহলে বলতে পারো যে ফ্লোরিন মাইনাস পানির সাথে খুব তীব্রভাবে যুক্ত হয়। আমার কাছে এই ওয়ার্ডটাই বেশি ভালো লাগে, যে ফ্লোরিন মাইনাসে তীব্র চার্জ ঘনত্বের কারণে এ পানির সাথে খুব তীব্রভাবে যুক্ত হয়। আর এটা তো কাউরে বলতে হবে না, যে কোনো বন্ধন গঠন একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সোজা বাংলা এখানে তো কোনো ভৌত পরিবর্তন হচ্ছে না, তাই না? এ তো পানির সাথে সরাসরি একটা বন্ধনই তৈরি করতেছে, মানে এখানে একটা বন্ধন গঠন হচ্ছে। সো যে কোনো বন্ধন গঠন একটা তাপ উৎপাদী প্রক্রিয়া এবং এই এক্সট্রা তাপটাই ΔH এর মানকে 57.3 থেকে বাড়ায় দিচ্ছে, বাড়ায় 68.6 করে দিচ্ছে। আমি তোমাদের মোটামুটি বুঝাই দিলাম। তারপরও যদি মনে করো যে কোশ্চেন তিনটা সুন্দর মতো গুছাই লিখে দিতে পারলে ভালো হয়, তাহলে আমি দিব, কারণ আমার সেকেন্ড চ্যাপ্টারের কয়েকটা কোশ্চেন আনসার লিখে দেওয়ার কথা ছিল, এর মধ্যে টাইম করতে পারিনি। যেদিন পারবো একসাথে সবগুলোই দিব। শর্ট কোশ্চেন যা ছিল শেষ, তোমাদের শর্ট কোশ্চেনের একটা লিস্ট আমি দিয়ে দিছি, ওইটার মধ্যে সংজ্ঞাগুলো দেওয়া হয়নি, সংজ্ঞা সাজেশন দেওয়া হয়নি। আমি দেখি যত আর্লি পারে আমি তোমাদের দিয়ে দিব। এই চ্যাপ্টারে আমার মোটামুটি যা যা বোঝানোর মতো সব শেষ। এবার আমি তোমাদের ছোট্ট একটা ম্যাথ দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যার আগে হবে গ্রুপে দিয়ে দিবা, তার আগে এরকম স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। ওকে, বুঝি তাহলে। হ্যাঁ, এখন তোমাদের একটা ছোট্ট ম্যাথ দিই, এটা করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ভেজাল শেষ হয়। এক্স্যাক্টলি 1 মিনিট টাইম বা 1.5 মিনিট টাইম। গ্রুপে পোস্ট দেওয়ার দরকার নেই, ছোট্ট অঙ্ক তো, অ্যান্সারটা আমাকে বললেই হবে। অ্যান্সার ঠিক হলে আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি করো। দাদা অ্যান্সার কি 403.2 কিলো জুল এরকম কিছু পার মোল? কারো যদি না আসে আমাকে বললো, আমার ধারণা তোমরা অনেকে এটা পারবা, তোমরা অ্যাটলিস্ট এখানে যারা আসো। হয়তো একটু ধরতে প্রবলেম হইতে পারে, এছাড়া সিম্পল ছোট্ট একটা ম্যাথ। ওকে, আরো অনেকেরই মনে হচ্ছে হয়েছে আমার ধারণা, আমি জাস্ট একটু আমাদের একবার দেখে দিই। 700 আসতেছে। হ্যাঁ, কত আসে? 700 হচ্ছে। কত? 700। তাহলে কিছু একটা ভুল করছো। আচ্ছা, একবার একটু দেখো। ms ডেল থিটা সমান হচ্ছে এখানে ডেল এইচ না? হ্যাঁ, এস এর মান 4200, কিন্তু পানির আপেক্ষিক তাপ ওটা ধরে নিছি তোমরা জানো, তো ফিজিক্সে কয়েকশো বার ইউজ করতে হয়। আচ্ছা, আমি একবার একটু তোমাদের বলে দিই। ফার্স্টে হিসাব করো
এই 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় এটা আমরা বের করি। এই সূত্র তো ক্লাস 9 এ শিখছো যে Q = ms ডেল থিটা। m কত 2, পানির আপেক্ষিক তাপ এটা সবার জানা থাকা উচিত 4200, তাপমাত্রা পরিবর্তন 2, এটা জুলে আসতেছে বুঝছো, এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কিলো জুলে নিয়ে যাও, তাহলে পরে হিসাবগুলো সুবিধা হবে। মানে এটা জুলে আসে, এটাকে 1000 দিয়ে ভাগ দিলে দেখো 16.8 কিলো জুল আসে। তাহলে দেখো 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে আমার এই পরিমাণ তাপ উৎপন্ন হয়। এটুকু তো না বোঝার কোনো কারণ নেই। এবার আসো আমরা বিক্রিয়াটার দিকে তাকাই। বিক্রিয়ায় কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের গঠন এনথালপি মানে কার্বনের দহন এনথালপি, সেই বাচ্চাকাল থেকে, মানে বাচ্চাকাল বলতে ক্লাসের শুরু থেকে আমি একটা জিনিসই বলে আসতেছি যে একটা দহন এনথালপি আর একটা গঠন এনথালপি। তাহলে এটা গঠন এনথালপি, একটা আমার মার্কারটা নোটিস করো, এটার গঠন এনথালপি মানে এই বিক্রিয়ার ডেল এইচ বের করতে হলে তোমাকে কি করতে হবে? 1 মোল কার্বনকে দহন করতে হবে। 1 মোল কার্বনকে দহন করা মানে কত গ্রাম কার্বনকে দহন করতে হবে? যে কয়েকজন একটু বলো। 12 গ্রাম। তার মানে 12 গ্রাম কার্বনকে দহন করলে আমি যা পাবো সেটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন এনথালপি। এটা তো মনে হয় সবাই বুঝছো। কিন্তু আমার এখানে কত গ্রাম কার্বনকে দহন করছে? 0.5। তাহলে সিম্পল লৈখিক নিয়ম, 0.5 কে দহন করলে পারি 16.8 কিলো জুল। তাহলে 12 গ্রামকে দহন করলে কত পাই? 16.8 ইনটু 12/0.5, এটা ক্যালকুলেট করলে 403.2 আসে। ফাইনালি যখন লিখবা তখন একবার অ্যানসার লেখার সময় একটা মাইনাস বসাই দিবা, কারণ আমরা জানি দহন এনথালপি নেগেটিভ। ফাইনালি যখন অ্যানসার লিখবা তখন এর পরেরটা লাইন লিখবা, অতএব CO2 এর গঠন এনথালপি -403.2 কিলোজুল পার মোল। এই এতটুকু, জাস্ট একটু মাথা খাটানো আর কি, নাথিং এলস বা নাথিং স্পেশাল। ক্লিয়ার? স্ক্রিনশট নিতে চাইলে না, আমাদের আর 2টা সূত্র শিখলে আমি এই পার্ট ক্লোজ করে দিব। ওকে, বুঝলাম। কিংশু কাসো? ওকে, আপনারা জিজ্ঞাসা করি, মেধা আসো? জি স্যার। টিপিএস সিভির মধ্যে সম্পর্ক বলো। জি টিপি আর সিভি এদের মধ্যে সম্পর্ক বলো। লিখে দিই সিভি, এবার সম্পর্ক বলো। স্যার সিভি হচ্ছে বড় আর সিভি হচ্ছে ছোট। কিন্তু আমিও জানি রিলেশনটা কি, এটা ভোলা উচিত না কোনো অবস্থাতে। এতক্ষণ লাগাচ্ছ। মনে নাই? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। কোশ্চেন বুঝতে, কারণ কেমিস্ট্রির মধ্যে ফিজিক্স নিয়ে আসছি তো এটা হইতেই পারে। ওকে, স্পিকার অফ করো। শ্রমিক আসো? সাহার কি? জি দাদা আছি। সিপি সংজ্ঞা বলো, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। সিপি হচ্ছে 1 মোল পরিমাণ পদার্থের তাপমাত্রা স্থির চাপে, মানে ইকুয়েশন করলে কি হয়? ওই যেটা সংজ্ঞা বলতেছো ওটা কি ইকুয়েশনে নিলে কি হয়? সিপি সমান সমান কিউপি বাই এন ডিটি। ভেরি গুড। কেমিস্ট্রিতে টি কে কনস্ট্যান্ট ধরলাম আর এন কে ভ্যারিয়েবল ধরলাম, একই কথা, এতে কিছু আসে যায় না।
ঠিক আছে, তাহলে সিপি এর জায়গায় কি লেখা যায়? কিউভি মাইনাস ডেল এন টি ইকুয়াল টু আর লেখা যায়। জি দাদা। থ্যাংক ইউ। সবাই দেখো, সিপি এর সংজ্ঞা ছিল এটা, যদি ভুলে যাও একবার ফিজিক্সের যে কোনো একটা বই উল্টায়ও আশা করি মনে পড়ে যাবে। ঠিক আছে, মানে সিপি ইকুয়াল টু ছিল আমার কিউপি বাই এন ইনটু ডেল টি। এখন কেমিস্ট্রিতে আমি টি কে কনস্ট্যান্ট রাখলাম, এন কে ভ্যারিয়েবল রাখলাম, এমন আহামরি কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখাও তো আমরা এরকম একটা সূত্র পাচ্ছি কিনা। এই ইকুয়েশনটা মনে রাখো, এইটার ম্যাথ তোমাদের নতুন বইতে নাই বললেই চলে, মনে হয় নাই, আমার একটাও চোখে পড়ে নাই, বাট পুরান বইতে এই ইকুয়েশনের বেশ কিছু ম্যাথ আছে। আর এককালে ভর্তি পরীক্ষায় এই ইকুয়েশনের ম্যাথ হরহামেশা আসতো, এখন একটু কমে গেছে যেহেতু নতুন বইতে এই ধরনের ম্যাথ নাই। তারপর একটু মনে রাখো, এই ইকুয়েশনটা অনেক কাজে দিবে। তাহলে কিউপি ইকুয়াল টু কিউভি প্লাস ডেল এন আর টি, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে চাইলে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। কেউ একজন আমাকে বলো, যে কেউ কিউপি না লিখে কি লেখা যায়? আমরা ফার্স্ট একটা সূত্র প্রুফ করছিলাম, ডেল এইচ। ডেল এইচ। কিউভি না লিখে কি লেখা যায় বলো তো? ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ডেল ইউ লিখতে পারো, আমি ডেল ইউ লিখে অভ্যস্ত, তোমরা যদি ডেল এন এ অভ্যস্ত হও সমস্যা নেই। আমি ইন্টারনাল এনার্জি ইউ দিয়ে লিখে লিখে আমার অভ্যাস হয়ে গেছে, অনেকে ই দিয়ে লেখো, তোমাদের ব্যাপার। নিচেরটার উপরেরটা সেম সূত্র, ঠিক আছে, মানে কিউপি যা ডেল এইচ তাই, কিউভি যা ডেল ইউ তাই, প্লাস ডেল এন আর টি। ক্লিয়ার সবার কাছে সূত্রটা? আমি জাস্ট এখন একটা ম্যাথ দিব। তাহলে মুসলাম, হ্যাঁ স্ক্রিনশট একটা নিয়ে নাও যদি মনে করো দরকার, এমনিও সূত্র মনেই থাকে, এটা দেখলেই মনে থাকে। মুসলাম তাহলে, হ্যাঁ ছোট্ট একটা অঙ্ক, 2 মিনিটের বেশি সময় দিব না, এর মধ্যে অ্যান্সারটা বলো। স্যার এখানে টেম্পারেচার লাগবে না? বলো কত ধরবা? 273 কেলভিন। কেন ধরবা? স্যার তাহলে 298। তুমি বলো, তাপগতিবিদ্যার টেম্পারেচার কত? গরম। পুরো চ্যাপ্টার তোমার তাপগতিবিদ্যাতে আছে। তাপগতিবিদ্যা এসটিপি না এসএটিপি মনে আছে? এসটিপি। কেউ, হ্যাঁ কেউ এসএটিপির ফুল ফর্ম জানো? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। অ্যাম্বিয়েন্ট মানে জানো? তাপগতিবিদ্যায় ব্যবহৃত তাপমাত্রা ও চাপ, বুঝছো? মানে এখানে ওরা সচরাচর তোমাকে টি কখনো দিয়ে দিবে না, সচরাচর দেয় না, বুঝছো? টি অল টাইম 25 ডিগ্রি সেলসিয়াস, এটা মাথায় রেখো। এটা ফিজিক্সে মানে তো হরহামেশাই তোমাদের ইউজ করার কথা, বিশেষ করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, পুরো যে চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 ওইখানে
পুরো চ্যাপ্টারটা আমাদের এসএটিপির আন্ডারে। সো এখানে আমাদের অল টাইম টেম্পারেচার হচ্ছে 25। সচরাচর ওইটা কিন্তু ওরা দিয়ে দিবেন না, যে কারণে আমিও দিই। ঠিক আছে, এবার ম্যাথটা করো। স্যার -892.47 কিলোজুল পার মোল। কিছু একটা ভুল গেছে, ভুলটা খোঁজো। আরো কেউ একজন করুক, কারো অ্যান্সার ঠিক আসলে আমি বোর্ডে যাব। স্যার 3367.572। এই আর এর মান চেক করো, আর এর মানে ঝামেলা করছো। দাদা 865.57। 800 কত বললাম? 65। কিছু একটা ভুল করছো, ক্যালকুলেশনে ভুল, কারণ কাছাকাছি যায় নাই। ক্যালকুলেশনে ভুল হতে পারি। দাদা -914.436। আবারও ভুল। কি ব্যাপার, 4 জন 4 অ্যান্সার আনলা, ইন্টারেস্টিং। এটা খুব কম পাই, মানে 4 জন 4টা আলাদা আলাদা ভুল করছে, কিন্তু 4টাই। আর কারো? আর এর মান 0.082 না স্যার? আরে না রে বোকা, কিলো জুলে আছে না। 8.314 ধরবো না? তুমি অন্যগুলোর একক দেখো, কিউপি এর একক কি? কিলো জুল। তাহলে আর ডেফিনেটলি কিলো জুলে নিতে হবে, বুঝছো? আর এর মান 8.314 নিলেও হবে না, ওইটাকে আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে। স্যার 890 কে তো আপনার জুলে নিয়ে গেলেই হবে। একই কথা, নিতে পারো, কিন্তু আমরা সচরাচর কিউপি মানে -892.48। থাক আমি করি। আচ্ছা না, হয় নাই, কারোরই হয় নাই, আর টাইম দিচ্ছি না। সবাই একটু দেখো, যেহেতু ডেলেন এর মান বাইর করতে হবে, তো অবশ্যই অবশ্যই আমাকে বিক্রিয়ার সমতা করতে হবে, এতটুকু তো সবাই জানো। এখানে একটু ফ্যাক্টরা আছে, ফ্যাক্টরাটা আমি তোমাদের বলি। সচরাচর দহন বিক্রিয়ায় পানিকে লিকুইড ধরা হয় তাপগতিবিদ্যার ক্ষেত্রে। মানে সচরাচর দহন বিক্রিয়ায় যে স্রোত উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা পানি ধরে নিই। মানে এইভাবে বইতে অঙ্কটা করা, যদি এটা নিয়ে আমার নিজেরই যথেষ্ট আপত্তি আছে, কিন্তু এটা একটু খেয়াল রাখো। এই তাপগতিবিদ্যার অঙ্কগুলোতে যখন কোনো যৌগকে দহন করতেছো, যে স্রোত উৎপন্ন হবে ওইটাকে পানি ধরো, জলীয় বাষ্প না। ফলে ডেলএন এর হিসাবে এটুকু তো সবাই জানি আমরা, যে কিউপি কিউভি ডেল ইউ সব আদর্শ গ্যাসের জন্য, মানে গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। সো ডেলএন এর হিসাবে পানি আসবে না, ইউই কিন্তু আসবে না। তাহলে ডেলএন কত আসতেছে দেখো, 1 -3 -2। ওকে, এটা আসতেছে তোমার ডেলএন। তাহলে কিউভি মানে কি? কিউভি মানে হচ্ছে কিউপি মাইনাস ডেল এন আরটি। কিউপি হচ্ছে 890, ডেলএন হচ্ছে -2 ইন্টু 8.314 ইন্টু 298 ভাগ 1000। এই 1000টা দিয়ে ভাগ দেওয়ার কথা একটু খেয়াল রাখো। আর এটা 890 কে জুলে নিয়ে যাও। বাট আমরা ওই যে পানি লিকুইড, মানে এই দহন বিক্রিয়াগুলোতে সবসময় পানিকে লিকুইড মানে পানি ধরে নিবা। সোজা বাংলা, যে স্রোত উৎপন্ন হচ্ছে এটা পানি, ওটা জলীয় বাষ্প। পানি হওয়ার কারণে ডেলএন কি? গ্যাসীয় উৎপাদ সময়ের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক সময়ের মোল সংখ্যা। রাসায়নিক সাম্যাবস্থায় যা ছিল এখানেও তাই হবে। তার মানে এটা হিসাবে আসবে না, এই দুই তো হিসাবে আসবে না। তাহলে 1 উৎপাদ হচ্ছে 1, উৎপাদে গ্যাস একটাই, ওর মোল সংখ্যা 1 মাইনাস বিক্রিয়কের 3, CH4 এর 1 অক্সিজেনের 2। তো ডেলএন আমরা পাচ্ছি -2। আর একটা জিনিস, যেটা যখন আর এর মান বসাবা তখন অবশ্যই এটা 1000 দিয়ে ভাগ দিয়ে কিলো জুলে নিয়ে যাবা। বা টোটালটাকে আমি যেভাবে 1000 দিয়ে ভাগ দিচ্ছি, এটা ক্যালকুলেট করলে সম্ভবত 885 কিলো জুল পার। এক্স্যাক্টলি আসা নাও আসতে পারে, বাট অ্যাপ্রক্সিমেট এইটাই আসবে।
মাইনাস স্যার এটা করলে তো -840.445 আসে। ক্যালকুলেশন ভুল না করলে আসবে না। আমি যেটা বলছি 885 হয়তো 884 ওইটাই আসে নিতে পারে, -885। কাটায় কাটায় না হলেও 885 আসবে। আসছে? হ্যাঁ জি দাদা। ঠিক আছে, এই সূত্রটা একটু মনে রাখো। হ্যাঁ, মানে QP = QV + del n RT। পুরান হাজারি করতে গেলে, চ্যাপ্টার 7 করতে গেলে 2-3টা অঙ্ক পাবা। নতুন বইতে তেমন নাই, নতুন বইতে তুলে দিয়েছে না, পুরান বইতে বেশ কিছু অঙ্ক আছে। আর যারা কোশ্চেন ব্যাংক সলভ অনেকেই করা শুরু করছো, তাদের কারো কারো হয়তো এই ধরনের অঙ্ক চোখে পড়তে পারে। তোমরা তো মাঝে মাঝে আমার প্রবলেম পাঠাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছবো। কারো কোনো কনফিউশন আছে ম্যাথটাতে? জাস্ট del n এর মানটা বের করাই। আমি ভাবছিলাম তোমরা সবাই 890 বলবা, কারণ নরমালি বিক্রিয়া লিখলে del n ক্যালকুলেট করলে 0 আসে, সো QP = QB আসার কথা। বাট চারজন চার রকম অ্যানসার বললে এটা ইন্টারেস্ট। আর এর মানে ভুল গেছিল। সেটা আমি আগে থেকেই বলতেছি, ভুল গেলে একটাই জায়গা আছে আর এর মান ভুল করা। কেউ 0.0821 বসাও, 8.314 বসাও, কিন্তু কিলোজুলকে জুল করতে বা জুলকে কিলোজুল করতে মনে থাকে। বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষা বলো আর অ্যাডমিশন বলো, বোর্ডে তাও কম হয়, অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি ভুল পাবে এইসব 2 আর 2 যোগ করে 5 লেখার মতো ভুল। বুঝলাম? হ্যাঁ, লাস্ট একটা সূত্র, এটা হলো আমাদের এই চ্যাপ্টার শেষ। ও আচ্ছা, একটা আমি বাদ দিলাম। সবাই আশা করি ল্যাভোইশিয়া ল্যাপ্লাস সূত্র কি জানো? এটা বিবৃতিটাই ইম্পর্টেন্ট, এবং বিবৃতি জানো না এরকম কেউ মনে হয় আমার ধারণা নাই এখানে। আর উনি যে বিবৃতিটা দিছিল, এই বিবৃতিটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিবৃতি লাগে। দেখো, ও আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, হেসের যে সূত্রটা বুঝছো, বা হেসের যে চক্র, এই সেম চক্র আরো দুইজন বিজ্ঞানী দিছিলেন, তাদের নাম হচ্ছে বর্ন হেবার চক্র। সেম জিনিস, ঠিক আছে, বর্ন হেবার সাইকেল বা বর্ন হেবার চক্র। তো কোনোখানে কোনো মুহূর্তে যদি তোমরা এরকম কোনো অঙ্ক পাও যে বলে বর্ন হেবার চক্রের সাহায্যে del H এর মান বের করো, তো বাই ডিফল্ট বুঝবো এটা হেসের সূত্র। সেম জিনিস, দুই বিজ্ঞানী সেম জিনিস, দুজন আলাদা আলাদা বিজ্ঞানী প্রুফ করছেন বা দেখাইছেন। তো হেসের সাইকেলটা আর বর্ন হেবার সাইকেল একই জিনিস। তো কোথাও যদি বর্ন হেবার সাইকেল দেখো, তখন বুঝে নিও যে ওইটা আসলে হেসের সাইকেলে মিন করা হচ্ছে। জাস্ট নামটা একটু মনে রাখো, ঠিক আছে? সচরাচর দেখার কথা না, তাও আমি একটু জানাই রাখলাম। আচ্ছা, লাস্ট তোমাদের একটা সূত্র দেখাই। এই সূত্রটা একটু মনে রাখি, এটা আমাদের ডিটেলসে বুঝতে গেলে অনেক কিছু বোঝা যাইতো, কিন্তু অত আমাদের সময় নাই। জাস্ট সূত্রটা একটু মনে রাখি। কোনটা কি আমি একটু বলে দিই। del G, এটাকে বলা হয় মুক্ত শক্তির পরিবর্তন। del H, এটা কি জানো? এটা আমি লিখলাম না, T তাপমাত্রা। কেউ একজন আমাকে বলো del S কি? এস তো চেনা তোমাদের, এনট্রপির পরিবর্তন। থ্যাংক ইউ। এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন, ঠিক আছে? এই সূত্রটার কাজ অনেক, কিন্তু আমাদের জাস্ট এতটুকু মনে রাখা যথেষ্ট। del G যদি ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, মানে এটাতে আমরা বিক্রিয়া del G টা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, আর এটাতে আমরা বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয় করি। del G যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর del G যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। এতটুকু হচ্ছে কাজ, ঠিক আছে? এটুকু একটু মনে রাখো, del G নেগেটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, del G পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত নয়। আমাদের এই সূত্রটা যখন আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো, মানে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4, তখন এই সূত্রটা আমাদের অনেক কাজে আসবে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4টা যখন আমরা পড়বো, তখন এই সূত্রটা আমাদের
বেশ কাজে আসবে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার সময়। চ্যাপ্টার শেষ। পুরা 4-এ যাবতীয় যা কিছু ছিল, ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, মাঝারি কোশ্চেন, শর্ট কোশ্চেনের লিস্ট তো আগেই দেওয়া আছে, যেগুলো তোমাদের একটু ঝামেলা হইতে পারে আমি মুখে বলে দিলাম। দরকার ওইটা অনেকে পরে গ্রুপে অ্যাড হইছো, পাওনি, আমি আবার গ্রুপে আবার দিয়ে দিব শেয়ার, সমস্যা নেই। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলে বলো। স্যার ওই যে শর্ট কোশ্চেন একটা দিয়েছিলেন না, ওই যে পানির তাপমাত্রা বাড়ালে কেডব্লিউ এর মান বাড়ে, এটা কি স্যার ভ্যানটা দিয়ে মানে প্রমাণ করতে হবে? না, এটা আমি তোমাদের কি বলছিলাম যখন পড়াই, যে কোশ্চেনে যদি এরকম এটা সৃজনশীলে 4 মার্কে আসে বা 3 মার্কে আসে, তখন ম্যাথমেটিক্যালি থিওরিটিক্যালি দুই ভাবে প্রুফ করো। সৃজনশীলে যদি পাও, এমনি যদি খতে আসে 2 মার্ক, জাস্ট থিওরিটিক্যালি ব্যাখ্যা করলেই হবে, ম্যাথমেটিক্যালি করার কোনো দরকার নেই। বাট এটা যদি সৃজনশীলের গতে বা ঘতে আসে, একবার মনে হয় আসছে, বোর্ডে আসে না, এবার কলেজে আসছে, এনডিসি তেই আসছিল, কোনবার, অনেক আগে, 2016 সালের দিকে। সো তোমাদের টেস্ট পেপারে থাকবে না। সো ওইটা মানে থিওরিটিক্যাল, মানে ওইটা ঘতেই প্রুফ করতে বলছিল যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে, এটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, তখন ওই প্রুফটা দেখায়। আর এরকম যদি কখনো পাও। পানির পিএইচ এর সাথে যে তাপমাত্রা, সেটা আরেকবার বলো, শুনতে পাইনি। পানির পিএইচ এবং স্যার পানির তাপমাত্রার একটা সম্পর্ক আছে না, ওটার প্রমাণের কথা বলতেছিলাম। না রে, না, কোনো দরকার নেই, খালি একটু মনে রাখো তাপমাত্রা বাড়াইলে পানির পিএইচ চেঞ্জ হবে, বা পানির পিএইচ চেঞ্জ হবে না, আমরা যেটা জানি সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 × 10⁻⁴। ওটা যদি তাপমাত্রা বাড়াও, তাহলে আয়নিক গুণফলের মানও বৃদ্ধি পাইতে থাকে। তার কারণ তাপমাত্রা বাড়াইলে পানি আরো বেশি পরিমাণে আয়নিত হয়, ফলে পানির আয়নিক গুণফল বেড়ে যায়, এতটুকু। এর ম্যাথমেটিক্যাল কোনো সমীকরণ নাই, পড়তেও হবে না, মানে নাই বলতে পড়তে হবে না আর কি, আছে। হ্যাঁ, যদি ছক করে তাপমাত্রা আর হচ্ছে কে এর মান দেওয়া থাকে এবং ওইখান থেকে যদি সক্রিয় শক্তি বের করতে বলে, তাহলে কোনটা K1 আর K2 আর কোনটা T1 আর T2 ধরবো? এটা কেমনে কোশ্চেন হইলো? K1 K2 T1 T2 দিয়ে দিলে, না দিলে আমি বের করবো কেমনে? এরকম একটা অঙ্ক তো ছিল, মানে কবির স্যারের দাদা বইয়ে, ছক ওইখানে করে হচ্ছে দেয়া, 5টা K1 K1 দেয়া। দেয়া আছে, 5টা T ছকেরটার দেয়া কথা আছে, বলতেছো? এখন আমরা কোন দুইটা নিয়ে করব? ও আচ্ছা, ওই যে 5টার যেটা ছিল ওইটা। জি দাদা। ওইটা আসলে কি জানো, ওইটা তোমরা যেরকম ভাবতেছো ওইটা না। এইটা হচ্ছে আমার মানে ওয়ান্স আপন এ টাইম এটা সৃজনশীলে আসতো। এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছকটা নিয়ে তোমরা একটা গ্রাফ প্লট করবা, গ্রাফ প্লট করে ওই গ্রাফের ঢাল বের করবা, ঢালের মান বের করে -a/r, ওইটা ইকুয়াল টু ওইখান থেকে সক্রিয় শক্তি, মানে গ্রাফ থেকে ঢাল বেরোবে, ঢাল ইকুয়াল টু লিখবা -a/r, ওখান থেকে সক্রিয় শক্তির মান বেরোবে। এরকম ওইটা ছিল একটা কোশ্চেন, কিন্তু উনি নতুন বইতে দেওয়ার সময় ওই বাকি সব বাদ দিয়ে দিছে, খালি ছকটাই তুলে দিছে। সো ওইখানে কিচ্ছু করতে হবে না তোমাদের, তোমার যে দুইটা মান ভাল লাগে, যে দুইটা K1 K2 T1 T2 ভাল লাগে, সেই দুইটা নিয়ে মান বের করো, অ্যানসার একটু এদিক ওদিক হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা আমাদের হেডেক না। মানে সবগুলোতে যে কাটায় কাটায় সেম সক্রিয় শক্তি আসবে তা না, 1 2 বা 2 4 এদিক ওদিক হবে। ধরো একজনের 800 আসলো, আরেকজন 802 আসলো, আরেকজন আসলো 4 আসলো, কোনো ব্যাপার না, ওইটা আসো, ওতে কিছু যায় আসে না। ক্লিয়ারলি বুঝাইতে পারছি? জি ভাইয়া। কিন্তু ওই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওয়ান্স আপন এ টাইম সৃজনশীলে, এটা 2013 সালে, মানে 14 সালে যখন কেমিস্ট্রি ফার্স্ট সৃজনশীল হইলো, তখন এই কোশ্চেন গুলো ছিল যে একটা ছক দেওয়া থাকবে, ছক দেখে তোমাদের পরীক্ষা হলে গ্রাফ পেপার প্রোভাইড করা হবে, বা যদি ফ্রি হ্যান্ড গ্রাফ আঁকতে চাও আঁকতে পারো, গ্রাফ এঁকে তারপর হচ্ছে সক্রিয় শক্তির মান বের করবা। ওই যুগ পার হয়ে গেছে, মানে ওই কোশ্চেন প্যাটার্ন আর নাই, ওটা এখন আর দেওয়া হয় না। সো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এরকম আরেকটা অঙ্ক আছে কবির স্যারের বইতে, সেটা হচ্ছে আমার যতদূর মনে পড়ে টাইট্রেশনের একটা ছিল। না না, ওই তোমার ওই চ্যাপ্টারে, মানে অ্যাক্টিভিটি 4.3 তে আরেকটা অঙ্ক আছে, যে একটা ছক দেও, ওই ছকের ডাটা দেখে বিক্রিয়ার ক্রম বের করতে হবে, সম্ভবত 7 নাম্বার ম্যাথ, পরে একটু চেক করে নিও। ওইটাও সেম কাহিনী, পরে একটু চেক করে নিও, এরকম একটা ম্যাথ পাবা। সবগুলো মানে একই আসে, প্রায় একই আসে দেখে ওরা বলে যে দ্বিতীয় কোন বিক্রিয়া। না, ওইটার নিয়ম হচ্ছে তোমাকে তিন ধরন, মানে দুইটা ইকুয়েশনই লিখতে হবে, মানে সম্ভাব্য সকল ইকুয়েশন তোমাকে লিখতে হবে, লিখে প্রতিটাতে মান বসাইতে হবে, যে ক্ষেত্রে কে এর মান সবসময় সেম থাকে
মানে তুমি এক এক সময় এক একটা ধরে নিবা, একবার ধরবা ক্রম 1, একবার ধরবা ক্রম 2, একবার ধরবা ক্রম 3। তিনটা ধরার পর তারপরে তোমাকে বের করে দেখাইতে হবে যে কোন ক্ষেত্রে কে এর মান একই থাকে। ধরো ক্রম 1 যদি ধরো 3 ক্ষেত্রে 3টা কে এর মান আসবে, ক্রম 3 যদি ধরো 3 ক্ষেত্রে 3টা কে এর মান আসবে, শুধু ক্রম 2 ধরলে 3 ক্ষেত্রে কে এর মান একই আসে, তখন তুমি বলবা এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। মানে এই ধরনের সৃজনশীল কোশ্চেন ওই টাইমে ছিল, পুরান সিলেবাস যখন ছিল তখন এই ধরনের কিছু সৃজনশীল কোশ্চেন ছিল। উনি নতুন বইতে কোশ্চেন গুলো নিয়ে আসছে, কিন্তু ওনার ওই কোশ্চেনের আগে পরে যেটুকু ছিল ওইটুকু বাদ দিয়ে দিচ্ছে, এই জন্য একটু কনফিউশন হয় আর কি। না, একটা ছকে সময় দেওয়া আছে আর KMnO4 দ্রবণের বুঝতে আয়তন পারছি। দেয়া আছে। কার আয়তন? KMnO4 দ্রবণের আয়তন, ওটা মানে ফলস H2O এর বিয়োগ। ওই আয়তনটা দেওয়া হয়েছে জাস্ট মিসগাইড করার জন্য। আমি ঘনমাত্রার অঙ্কে আয়তন দিয়ে কি করব? মানে সরাসরি যখন আমার ঘনমাত্রায় দেওয়া আছে, আয়তনের তো কোনো কাজ নাই। পরে একবার মিলাই নিও আর কি, এখন দরকার নেই। ধারণা বুঝছো, পরে যদি বই সামনে নাও থাকে বা পরে PDF খুলে নিও, বুঝবা। এখন শোনো, গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দিই, সেটা হচ্ছে এই মাসের শেষ বৃহস্পতিবার, যেটা কত তারিখ পরে একটু মিলাই নিও, সম্ভবত 27 তারিখ হবে, ওই দিন হচ্ছে চ্যাপ্টার 4 এর পরীক্ষা হবে। এইবার গতবারের মতো অত সহজ হবে না। সহজ হবে না বলতে, গতবার শুধু ভাইবার রিটেন ছিল, তো এইবার যদি পসিবল হয় আমি গুগল ডকে নিব, মানে MCQ দিব। রিটেনটা এজ ইউজুয়াল আগের মতোই ছবি তুলে পাঠাবা, এবার MCQ থাকবে, কারণ এই চ্যাপ্টারটার MCQ গুলো খুব ভাইটাল। যদি পসিবল হয় গুগল ডকে নিব, মানে তোমার রানিং টাইমে কেউ যদি আগে এই ধরনের পরীক্ষা না দিয়ে থাকো, তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম, তোমার সামনে এক কোশ্চেন আসবে, ওই ক খ গ ঘ থাকবে, তুমি একটা কোশ্চেন ফিল আপ করলে ওই কোশ্চেনটা গায়েব হয়ে যাবে, দেন আরেকটা কোশ্চেন আসবে। সুবিধা হচ্ছে আমার খাতা দেখা লাগবে না, অটোমেটিক্যালি পরীক্ষা শেষ হলে নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? এই পরীক্ষাটা মানে MCQ থাকবে আর রিটেন অ্যাজ ইউজুয়াল আগের মতো। পুরো 8-9 দিন টাইম দিলাম, আস্তে আস্তে 4 অধ্যায়ে যত প্রবলেম আছে এর মধ্যে গুছাই ফেলি, ঠিক আছে? স্যার ডেটটা আরেকবার একটু বলবেন? এই মান্থের লাস্ট বৃহস্পতিবার। কত ডেট হয় একটু ক্যালেন্ডারে দেখে নাও, আমার সামনে নাই। সম্ভবত আজকে 18, তাহলে 20 হচ্ছে বৃহস্পতিবার, তাহলে 27 তারিখ। ক্লিয়ার? মোটামুটি ভালোই টাইম দিচ্ছি তোমাদের। আর আবার বলতেছি পরীক্ষা থিওরি আর ভাইভাও কি থাকবে? না, ভাইবা থাকবে না, এবার জাস্ট রিটেন আর কারণ এবার রিটেনটা বড় নিব, তো ভাইবা থাকবে খুব শর্ট একটা ভাইবা, মানে তোমাদের রিটেনের মাঝে মাঝে মানে এইভাবে আর গ্রুপ করা থাকবে না, এবার জাস্ট র্যান্ডম রিটেন যখন দিবে ওর মাঝে মাঝে আমি কিছু কোশ্চেন করতে পারি, যেমন ক্লাসের মধ্যে নাম ধরে ধরে করি ওরকম, বাট ওইটা কোনো মার্ক থাকবে না, মানে ভাইবা এবার কোনো মার্ক নেই, এবার জাস্ট এজ ইউজুয়াল রিটেন আর MCQ যেভাবে দাও, শুধু MCQটা হচ্ছে ডক ফাইলে হবে। ভাইবাটা রিটেন শেষে নিলে হয় না? হ্যাঁ, রিটেন তো শেষেই নিব, আগে MCQ নিব, নাহলে আমি করব কি করে, বুঝছো? ওটা আমি বলে দিব, পরীক্ষা দেরি আছে, পরীক্ষা কিভাবে হবে সেটা আমার ব্যাপার। যেভাবে নিলে অ্যাটলিস্ট আমি মোটামুটি তোমাদের জাজ করতে পারি যে প্রিপারেশন লেভেল মোটামুটি কতটুকু হয়েছে, ওইটা আমি আমার মতো নিব। তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার 4টা গুছায় নাও। একটা চ্যাপ্টার গুছাই নিলে পুরো ফার্স্ট পেপারে 3 সেট, HSC তে চ্যাপ্টার 4 এ মিনিমাম 3 সেট, 4 সেটও কখনো কখনো আসছে, বাট 3 সেট ধরে নাও, মানে পুরো বুয়েটা চান্স পাওয়ার মার্ক শুধু এই চ্যাপ্টার 4 দিয়ে হয়ে যায়, উঠে যায় আর কি, এরকম একটা হিসাব। আচ্ছা, এবার আসি তাদের একটা প্রশ্ন ছিল, করা যাবে? হ্যাঁ, অবশ্যই। হচ্ছে আমরা তো জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের স্থিতিশক্তি হচ্ছে বিক্রিয়ক থেকে কম হয়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াগুলো উভমুখী কেন হয়? মানে বিক্রিয়ক আবার কেন ভেঙে উৎপাদে পরিণত হবে? ওরা তো কম স্থিতিশীল অবস্থাতেই আছে। শোনো, প্রথম কথা একটা বলি, পরম মান মানে পরম আপেক্ষিকতার শুধু আপেক্ষিক বা পরম মান আর শুধু ভালোভাবে শুধু গতি, এই ইউনিভার্সে নাথিং ইজ অ্যাবসলিউট। মানে আমরা বলি অমুক জিনিসের স্থিতিশক্তি কম, তার মানে এইটা বোঝানো হয় না যে অমুক জিনিস আজীবনে কোনোদিন ভাঙবে না বা ওইটা ওইভাবে আছে আজীবনে ওইভাবে থাকবে। তুমি একটা জিনিস চিন্তা করো, একটা বিক্রিয়া ভেঙে একটা নতুন যৌগ তৈরি হয়েছে, ওই যৌগ আগেরটার তুলনায় স্টেবল, সেটা ঠিক আছে, কিন্তু স্বাভাবিক টেন্ডেন্সি অনুসারে ওই যৌগটা আবার ভেঙে নতুন কোনো যৌগে তৈরি হওয়ার সুযোগ আছে বা হওয়া উচিত। আরো ডিটেলসে ভেঙে বলতে পারতাম, বাট থাক আপাতত, কারণ পরীক্ষা রিলেটেড কোশ্চেন না তো,
পরে কখনো সামনাসামনি যদি ক্লাস নেওয়ার সুযোগ হয় তখন এগুলো করো, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। ওভার দা ফোন বোঝানো একটু কষ্ট এগুলো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমাদের চ্যাপ্টার 4 শেষ হলো, ঠিক আছে? এবার আসো, তার মানে ফার্স্ট পেপারের বড় দুইটা চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার 3 বাকি। চ্যাপ্টার 3 আমি জৈব যৌগ পড়ানোর আগে পড়াবো। ওই দুইটা প্যারালালি পড়াইলে আমার একটু টাইম বাঁচে, তোমাদের একটু সুবিধা হয়। এখন লাস্ট একটা জিনিস আমি একটু বুঝাই দিই, হাতে টাইম পাইছি 10-15 মিনিট। সেটা হচ্ছে একটা ইকুয়েশন দেখ, হাইড্রেশন এনথালপি মাইনাস ল্যাটিস এনথালপি ইকুয়াল টু দ্রবণ এনথালপি। যেহেতু এনথালপির চ্যাপ্টার, যদিও এটা আমার থার্ড চ্যাপ্টারে বুঝাইলে সবচেয়ে ভালো হইতো, বাট যেহেতু এনথালপি চ্যাপ্টার, আমি এনথালপি টার্মগুলো সব ক্লিয়ার করে রাখি। বাদ বাকি যত এনথালপি আছে আমার ধারণা অবস্থা তোমাদের কোনো প্রবলেম নেই, এই এনথালপিটা আমি একটু ক্লিয়ার করে রাখি। হাইড্রেশন এনথালপি মাইনাস, লাইটটা আমি বন্ধ করে দিই। দেখো, হাইড্রেশন এনথালপি মাইনাস ল্যাটিস এনথালপি ইকুয়াল টু দ্রবণ এনথালপি। এই কোয়েশনটা তোমরা আগে জানো কিনা জানি না, এটা আমাদের খুব ইফেক্টিভ একটা ইকুয়েশন, বাট এটার কোনো ম্যাথ হয় না, এটা থিওরিটিক্যালি তোমাদের বুঝতে হবে। শ্রমিক আসো? জি দাদা আছি। একটা থিওরিটিক্যাল কোশ্চেন করি, মনে আছে কিনা বলো। এটা গ্রুপ 2 এর সকল হাইড্রোক্সাইড লিখলাম, আর এখানে লিখলাম আমি গ্রুপ 2 এর সকল সালফেট। মানে বেরিলিয়াম থেকে শুরু, বেরিয়াম এসে শেষ, মাঝখানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এগুলো আছে। আমার কোশ্চেনটা হচ্ছে, হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দ্রাব্যতা উপর থেকে নিচে বাড়ে নাকি কমে? এই সিকোয়েন্সটা জানো? বাড়ে। দ্রাব্যতা কমে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু দেখো, সেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি মাইনাস ল্যাটিস এনথালপি ইকুয়াল টু দ্রবণ এনথালপি। এটা আমার একটা ইকুয়েশন। এখন এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি। এক, দ্রবণ এনথালপি পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। কেন সেটা বোঝার জন্য আমাদের একটু হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি সংজ্ঞাটা একটু বুঝতে হবে। কারো বুঝাইতে পারবা, সংজ্ঞাটা একটু জটিল, সরাসরি সংজ্ঞা আমি যাচ্ছি না। কেউ হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি কি জিনিস এটা একটু বুঝাইতে পারবা কিনা বল। দ্রবণ থেকে দ্রবণের সাথে হাইড্রেশন ল্যাটিসের সম্পর্ক এমনি নরমালি হাইড্রেশন আর ল্যাটিস কি বোঝায়? একমোল সরাতে, দ্রবণ থেকে একমোল আয়নকে সরাতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন তাকে হাইড্রেশন এনথালপি বলে না? আরেকবার বলো তো, কি থেকে? দ্রবণ থেকে একমোল। উল্টা বললা। একমোলকে এনে দ্রবণে দ্রবীভূত করতে যে এনথালপি চেঞ্জ হয় ওইটা হাইড্রেশন, দ্রবণ থেকে না। ওটা হচ্ছে উল্টা, মানে দ্রবণ থেকে আমি যখন ওইটা আলাদা, মানে ওইটা হাইড্রেশন এনথালপির সংজ্ঞা হচ্ছে একমোলকে আমি দ্রবণে দ্রবীভূত করতে আমার এনথালপি যে চেঞ্জ হয়। আচ্ছা ঠিক আছে, ল্যাটিস এনথালপি? আর হচ্ছে স্যার, প্রয়োজনীয় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নকে একত্রে হচ্ছে কঠিন পদার্থ তৈরি করতে যে তাপটা লাগে সেটাকে ল্যাটিস এনথালপি বলে। কাছাকাছি, ঠিক আছে, থ্যাংক ইউ। স্পিকারটা অফ করো। এবার আমি সবার উদ্দেশ্যে বলি, সংজ্ঞাটা আমি একটু মুখে বলি, হ্যাঁ, না হলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে না। পরস্পর থেকে অসীম দূরত্বে অবস্থিত একমোল গ্যাসীয় ধনাত্মক আয়ন ও একমোল গ্যাসীয় ঋণাত্মক আয়নকে একত্রিত করে কেলাস গঠন করতে যে এনথালপির পরিবর্তন হয় তাকে ল্যাটিস এনথালপি বলে। আর হাইড্রেশন এনথালপির ক্ষেত্রে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই, পরস্পর থেকে অসীম দূরত্বে অবস্থিত একমোল গ্যাসীয় ধনাত্মক আয়ন ও একমোল গ্যাসীয় ঋণাত্মক আয়নকে পানিতে দ্রবীভূত করতে এনথালপির যে পরিবর্তন ঘটে সেটাকে হাইড্রেশন এনথালপি বলে। তোমাদের আমি বিক্রিয়া দিয়ে দেখাই, ঠিক আছে? ধরো সোডিয়াম আয়ন আছে, নিচে লিখি, উপরে ধরাইতে পারবো না। ধরো সোডিয়াম আয়ন আছে, এই সোডিয়াম আয়ন গ্যাসীয় অবস্থায় আছে,
এই ক্লোরাইড আয়ন গ্যাসীয় অবস্থায় আছে, এদেরকে একত্রিত করে তুমি সোডিয়াম ক্লোরাইড বানাবা, ঠিক আছে? এই যে ডেলএইচ এর চেঞ্জ, এই ডেলএইচটা হচ্ছে ল্যাটিস এনথালপি, আমি ডেলএইচ এল লিখলাম, মানে এখানে যে ডেলএইচ এর চেঞ্জ হবে সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। এরপরে সোডিয়াম ক্লোরাইড কঠিন হয়েছে, এটাকে তুমি পানিতে দ্রবীভূত করো, মানে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস বানাও। কঠিন সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস বানাবা, অ্যাকুয়াস বানালেও আবার আয়নিত হয়ে যাবে, ঠিক আছে? সো সোডিয়াম আয়ন অ্যাকুয়াস হয়ে যাবে, ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস হয়ে যাবে। এই যে ডেলএইচ এর চেঞ্জটা হলো, এটা হচ্ছে সলিউশন বা দ্রবণ এনথালপি। কঠিন সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস বা জলীয় দ্রবণে পরিণত করা, এটা হচ্ছে সলিউশন বা দ্রবণ এনথালপি। আর এই যে টোটাল চেঞ্জটা, অর্থাৎ সোডিয়াম আয়ন গ্যাসীয় এবং ক্লোরাইড আয়ন গ্যাসীয়, এইটাকে সোডিয়াম আয়ন অ্যাকুয়াস ও ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস এই স্টেজে নেওয়া, এইটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এটাকে কি এইচ দিয়ে লিখলাম, হ্যাঁ? তাহলে দেখো তো হেসের সূত্র আবার ΔHL প্লাস ΔHS অর্থাৎ দ্রবণ এনথালপি যোগ ল্যাটিস এনথালপি ইকুয়াল টু হাইড্রেশন এনথালপি। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমার ধারণা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু এইখানে কি ওই NaCl গ্যাসিয়াস এরকম আরো একটা স্টেজ আসবে? আরেকবার বলো, বুঝি নাই। NaCl গ্যাসিয়াস এরকম আরো একটা স্টেজ কি আসবে এখানে? আনলে আনা যায়, বাট আমার দরকারটা কি বলো? আমার দরকার হচ্ছে এটা থেকে কেলাস বানানো, এটা যত স্টেপ হয়ে আসুক। ওভারঅল আমার ল্যাটিস এনথালপি কি দুইটা মিলে NaCl সলিড বানানো না, এর মধ্যে স্টেজ একটা না, এর মধ্যে স্টেজ তিনটা আসে, বুঝছো? মানে ওভারঅল তিনটা স্টেজ থেকে এইটা হয়, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট কি? ফাইনাল রেজাল্ট এতটুকুই। মানে জিনিসটা বুঝতে পারলা কিনা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার সময় সেই হিসাব আমি পরে করব। খালি বলো ল্যাটিস, সলিউশন আর হাইড্রেশন। ইজি জিনিস, কিন্তু জাস্ট তোমরা এক্সাম্পল গুলো ক্লিয়ারলি মাথায় নিতে পারো না জন্য তোমাদের কমপ্লিকেশনটা তৈরি হয়। গ্যাস ছিল, দুইটা গ্যাসীয় আয়ন ছিল, ওদেরকে কঠিন বানাবা, কঠিন বানালে সে অটোমেটিক্যালি কেলাস হয়ে যাবে, এটা হচ্ছে ল্যাটিস। এবার কেলাসটারে দ্রবীভূত করে অ্যাকুয়াস বানাবা, মানে জলীয় দ্রবণ বানাবা, এটা হচ্ছে দ্রবণ। এবার আসো টোটাল যে প্রসেসটা, অর্থাৎ গ্যাসকে অ্যাকুয়াস বানানো। গ্যাস তো আর এক ধাপে অ্যাকুয়াস হয় না, গ্যাস প্রথমে কঠিন হবে, কঠিনকে জলীয় দ্রবণে দ্রবীভূত করলে তারপরে অ্যাকুয়াস হবে। সো এই টোটালটা হচ্ছে হাইড্রেশন। তার মানে হাইড্রেশন মানে কি? এই দুইটা যোগ করলে এটা আসতেছে, আমাদের সূত্রও তাই বলে। ওকে, তাহলে আমার ধারণা তোমাদের হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি, দ্রবণ এনথালপি কোনটা কি বোঝাচ্ছে সেটুকু মোটামুটি ক্লিয়ার করতে পারছে। একটা স্ক্রিনশট চাইলে নিতে পারো। হ্যাঁ, যার ল্যাটিস এনথালপি অনেক বেশি হবে তার হাইড্রেশন এনথালপি কি অলওয়েজ কম হবে? একটু ওয়েট করো, ওইটাই আমি এখন বলবো, একটু ওয়েট করো। মানের দরকার নেই, সংজ্ঞা বুঝছো কিনা সেটা বলো, সংজ্ঞা বুঝলে আমার চলবে। সংজ্ঞা ক্লিয়ার? ওকে, তাতেই হবে। মানটা নিয়ে আমি এখন বলতেছি, একটু ওয়েট করো। স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, বুঝি। সবাই দেখো, এখন এই কোশ্চেনটা আমাকে ব্যাখ্যা করতে হবে এই হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি দিয়ে। এটা ব্যাখ্যা করলে এই যাবতীয় যত কনফিউশন সব এক ধাক্কে ক্লিয়ার হয়ে যাবে। একটার বেলায় দ্রাব্যতা উপর থেকে নিচে বাড়ে, আরেকটার বেলায় দ্রাব্যতা উপর থেকে নিচে কমে। তোমাদের অনেকের এই সিকোয়েন্সটা গোলায় যায়, মানে অনেকে পড়ছো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোনটা বাড়ে কোনটা কমে ভুলে যাও। তোমাদের একটা সহজ টেকনিক বলি, যখন আমরা সালফেট আয়ন শনাক্ত করি তখন বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে, মনে আছে? তার মানে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা ডেফিনেটলি অনেক কম। সো সালফেটের বেলায় উপর থেকে নিচে দ্রাব্যতা কমবে, তাহলে এটা কমলে এটা বাড়বে। এই বেরিয়াম সালফেটের অধক্ষেপের কথাটা মনে রাখো, তাহলে সিকোয়েন্সটা সহজে মনে থাকবে, তাহলে সহজে ভুলবা না। এক, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে এখন আমার এটাকে ব্যাখ্যা করতে হবে। সবার মনে থাকা উচিত, তাও মেয়েদের মধ্যে কেউ একজন আমাকে বলো, একটা গ্রুপে আমি যদি উপর থেকে নিচে নামি, মানে ক্যাটায়নের আকার যত বাড়বে তত আয়নিক ধর্ম বাড়বে নাকি কমবে? একটু খালি আমাকে বলো, যে কোনো একজন। আয়নিক ধর্ম বাড়বে। তোমার মনে আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবার কি এটা মনে আছে? দেখো, ক্যাটায়নের আকার যত বড় হয় আয়নিক ধর্ম তত বৃদ্ধি পায়। ওকে, আমিও ধরে নিচ্ছি এটুকু সবার মনে আছে। তাহলে দেখো, উপর থেকে আমি যত নিচে নামতেছি তত আমার আয়নিক ধর্ম বাড়তেছে, উপর থেকে আমি যত নিচে নামতেছি তত আমার আয়নিক ধর্ম বাড়তেছে। দুই ক্ষেত্রে আমার আয়নিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করো, হাইড্রেশন এনথালপি আয়নিক যৌগের বৈশিষ্ট্য, ল্যাটিস এনথালপি আয়নিক যৌগের বৈশিষ্ট্য।
মানে যে যত বেশি আয়নিক তার ল্যাটিস তত শক্তিশালী হবে, তার মানে তার ল্যাটিস এনথালপি তত বেশি হবে। যে যত বেশি আয়নিক সে পানিতে তত ভালোভাবে দ্রবীভূত হবে, মানে তার হাইড্রেশন এনথালপিও তত বেশি হবে। তার মানে দেখো উপর থেকে নিচে আমি যখন নামতেছি তখন আমার হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপি দুইটাই বাড়তেছে। কিন্তু এরা কেমনে বাড়তেছে তা কিন্তু আমি জানি না। এবার তুমি জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝো। মনে করো হাইড্রোক্সাইডের বেলায় উপর থেকে আমি যত নিচে নামবো তত আমার হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপি দুইটাই বাড়বে। কিন্তু হাইড্রেশন এনথালপিটা মনে করো লাফায় লাফায় বাড়তেছে, আর ল্যাটিস এনথালপিটা মনে করো আস্তে আস্তে বাড়তেছে। মানে মনে করো হাইড্রেশন এনথালপি গুণোত্তর ধারায় বাড়ে আর ল্যাটিস এনথালপি সমান্তর ধারায় বাড়ে। কারণ কোনটা কিভাবে বাড়বে তা কিন্তু আমাদের বলে না। ফাজানের নীতি বাড়বে নাকি কমবে সেইটা বলে, কিন্তু কতটুকু বাড়বে ওইটা অ্যাকচুয়ালি ওটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট আর কি, বা এক্সপেরিমেন্টাল কনসেপ্ট বলতে পারো, ওইটা আমাদের জানার কথা। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে হাইড্রোক্সাইডের ক্ষেত্রে উপর থেকে আমি যত নিচে নামি হাইড্রেশন এনথালপিটা মনে করো গুণোত্তর ধারায় বাড়ে আর ল্যাটিস এনথালপিটা মনে করো সমান্তর ধারায় বাড়ে। তাহলে যত আমি উপর থেকে নিচে নামবো এদের ডিফারেন্সটা বাড়বে নাকি কমবে, খালি আমাকে সেটুকু বলবো। বাড়বে। খুব সিম্পল ব্যাপার। এইটা দ্রুত গতিতে বাড়তেছে, এটা ধীরে ধীরে বাড়তেছে। তাহলে যত উপর থেকে নিচে নামবো তত এদের ডিফারেন্সটা বড় হইতে থাকবে। ডিফারেন্স বড় হওয়া মানে দ্রবণ এনথালপির মান বেশি হওয়া, দ্রবণ এনথালপির মান বেশি হওয়া মানে দ্রাব্যতা বাড়া। উল্টাই বলতে পারি, দ্রাব্যতা বাড়তেছে মানে দ্রবণ এনথালপির মান বেশি হচ্ছে। কিন্তু সালফেটের বেলায় কি হয় জানো? সালফেটের বেলায় হচ্ছে উল্টাটা হবে। হাইড্রেশন এনথালপি সমান্তর ধারায় বাড়বে, ল্যাটিস এনথালপি গুণোত্তর ধারায় বাড়বে। মানে এইটা আস্তে আস্তে বাড়বে, এইটা বাড়বে লাফায় লাফায়। তাহলে যত নিচের দিকে নামবো এদের মধ্যকার ডিফারেন্স কমবে নাকি বাড়বে সালফেটের ক্ষেত্রে? ডিফারেন্স বাড়বে। আবার শোনো, ডিফারেন্স কেন বাড়বে? ও আচ্ছা আচ্ছা, ডিফারেন্স বলতে ওইটা বোঝাচ্ছি না, আমি বলতেছি দ্রবণ এনথালপির মান কমবে নাকি বাড়বে? দ্রবণ এনথালপির মান বাড়বে। হাইড্রেশন এনথালপির মান কমতেছে, কমবে। এনথালপির মান বাড়তেছে। তার মানে দ্রবণ এনথালপির মান আস্তে আস্তে ছোট হইতে থাকবে। নেগেটিভ দিকে বাড়বে ওইটা আলাদা বিষয়, ওইটা আমি বুঝাইতে চাচ্ছি না। কিন্তু দ্রবণ এনথালপির মান কি উপর থেকে নিচে তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। সো দ্রাব্যতা হ্রাস পাবে। এই হচ্ছে এই কেন হয়? আচ্ছা এইটা কেন? ওই যে আমি বললাম এটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট। প্র্যাকটিক্যালি তুমি হাইড্রোজেন এনথালপি আলাদাভাবে ক্যালকুলেট করো আর ল্যাটিস এনথালপি আলাদাভাবে ক্যালকুলেট করো, এটা দেখা যায় বা এটা হয়। ওইটা অত ডিটেইলসে আমি ভেঙে ভেঙে প্রতিটা যৌগের জন্য যদি ক্যালকুলেট করতে চাই ওটা সারা জীবন লাগবে, আর ওইটা আমাদের করারও কোনো দরকার নেই। আমরা তো ওভারঅল একটা আইডিয়া, ওভারঅল তোমার বাড়তেছে নাকি ওভারঅল কমতেছে। মাইক্রোফোনটা অফ করো এবার, লাগবে না। এখন শোনো, তোমাদের মোটামুটি হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির সংজ্ঞা ক্লিয়ার করছি। এই উদাহরণটা দিলাম এই কারণে, এই ক্রোমটা এমনিতে ইম্পর্টেন্ট, প্লাস এই ব্যাখ্যাটা তোমাদের একটু জানায় রাখলাম। অনেক সময় ব্যাখ্যাটা মাঝে মাঝে খতে দিয়ে দেয়, বা বুয়েটে মাঝে মাঝে কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আসে, তাদের এই ধরনের কোশ্চেন গুলো খুব পছন্দ। টেস্ট পেপার মানে কোশ্চেন গাইড খুললে মাঝে মাঝে তোমাদের চোখে পড়বে, বাট ওইটা এখন না, এটা দেরি আছে। আমার এখানে যে জিনিসটা মেইনলি বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে, অনেক সময় এই ধরনের কোশ্চেন পাবা যে অমুক জিনিস ঠান্ডা পানিতে দ্রবীভূত না কিন্তু গরম পানিতে দ্রবীভূত। এই ধরনের কোশ্চেন গুলো, এই জিনিসগুলো আমরা হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি, দ্রবণ এনথালপি এগুলো দিয়ে খুব ভালো বুঝাই। এবার আসলে আমরা একটা ফিনিশিং টাচ দিই। কেমন দেখো, হাইড্রেশন এনথালপি বড়, ল্যাটিস এনথালপি ছোট, তার মানে দ্রবণ এনথালপির মান নেগেটিভ। মানে এগুলো তো সব তাপ উৎপাদী প্রক্রিয়া, তাই না? হাইড্রেশন আর ল্যাটিস, মানে হাইড্রেশন এনথালপি যদি বড় হয়, ল্যাটিস এনথালপি যদি ছোট হয়, তার মানে দ্রবণ এনথালপি নেগেটিভ আসবে। তার মানে হচ্ছে জিনিসটা পানিতে খুব ভালো মতো দ্রবণীয়, বা জিনিসটা দ্রাব্যতা অনেক বেশি। এখন আসো, হাইড্রেশন এনথালপির মান যদি ছোট হয় আর ল্যাটিস এনথালপির মান যদি বড় হয়, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো? তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হাইড্রেশন এনথালপির মান ছোট, ল্যাটিস এনথালপির মান বড়। তার মানে হচ্ছে ওই জিনিসটাকে প্রথমে তো তুমি ল্যাটিস বানাবা, ল্যাটিস বানানোর পর তারপর ওইটা পানিতে দ্রবীভূত হবে।
কিন্তু ওই জিনিসটাকে তোমার ল্যাটিস বানাইতে যে শক্তি লাগে ওই পুরা শক্তিটা পুরোটাই কভার করে না ওইটাকে পানিতে দ্রবীভূত করার জন্য। তার মানে হচ্ছে ব্যাপারটা তুমি এভাবে চিন্তা করো, মনে করো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আছে, এদের একসাথে করতেছো, মানে এদের একটা আয়ন মিলে জোড়া লাগতেছে, একটা করে NaCl তৈরি হচ্ছে। এই NaClটা আবার ভেঙে যখন পানিতে দ্রবীভূত করবে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হবে। ওকে, তার মানে দেখো এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন মিলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, এখানে একটা শক্তি উৎপন্ন হচ্ছে, আবার এই শক্তির একটা অংশ ব্যয় হচ্ছে এটাকে আয়নিত করতে, যখন এটা একলস অবস্থাতে যাচ্ছে। একবার আয়ন থেকে যৌগ হয়েছে, আবার যৌগ থেকে আয়ন হচ্ছে। তো নরমালি কি হাইড্রেশন এনথালপির মান যদি বড় হয় তার মানে হচ্ছে এর একটা অংশ ব্যয় হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে, আর একটা অংশ তোমার এই দ্রবণ তাপ হিসাবে আমরা ব্যাক পাচ্ছি সহজ হিসাবে। কিন্তু হাইড্রেশন এনথালপির মান যদি ল্যাটিস এনথালপি থেকে ছোট হয় তার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে এই পুরো সোডিয়াম ক্লোরাইডটাকে ভেঙে সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়নে পরিণত করার জন্য এরা যেটুকু শক্তি দরকার সেইটুকুই হাইড্রেশন এনথালপি দিতে পারতেছে না। তাহলে তোমাকে কি করতে হবে? বাইরে থেকে তাপ দিয়ে পুরো সোডিয়াম আর ক্লোরাইড আয়নটাকে ভাঙতে হবে। মানে হাইড্রেশন এনথালপি যদি ছোট হয়, ল্যাটিস এনথালপি যদি বড় হয়, তখন দ্রবণ এনথালপি হবে পজিটিভ। পজিটিভ দ্রবণ এনথালপির মিনিংটা হচ্ছে কি, ওইটা নরমাল তাপমাত্রায় পানিতে দ্রবণীয় না, ওইটাকে পানিতে দ্রবীভূত করার জন্য তোমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে, মানে তাপমাত্রা বাড়াইতে হবে, সিম্পল কনসেপ্ট। সো পজিটিভ দ্রবণ এনথালপি মানে আসলে এক কথায় বা বাংলায় এই জিনিসটা বুঝায় ওই জিনিসটা ঠান্ডা পানিতে দ্রবীভূত না কিন্তু গরম পানিতে দ্রবীভূত, বা ওই জিনিসটাকে সামান্য উত্তপ্ত করা হলেও পানিতে দ্রবীভূত হবে। এই হচ্ছে তোমার পজিটিভ দ্রবণ এনথালপির কনসেপ্ট। আর হাইড্রেশন এনথালপি যদি ল্যাটিস এনথালপির চেয়ে অনেক অনেক ছোট হয় তার মানে হচ্ছে যে সোজা বাংলা আমরা বলি সেটা স্বল্প দ্রবণীয় বা অদ্রবণীয়, যেগুলোর আমরা দ্রাব্যতা ক্যালকুলেট করতাম। অর্থাৎ যেসব যৌগের আমরা দ্রাব্যতা ক্যালকুলেট করতাম সেগুলোর মাথায় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে হাইড্রেশন এনথালপি দ্রাব্যতা বলতে দ্রাব্যতা গুণফল আর কি, মানে যেসব যৌগের আমরা দ্রাব্যতা গুণফল ক্যালকুলেট করতাম সেগুলোর ক্ষেত্রে হচ্ছে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে অনেক অনেক ছোট। বলো এখন হাইড্রেশন, ল্যাটিস, দ্রবণ এই তিনটা টার্ম ক্লিয়ার কিনা? ভাইয়া দাদা একটা এই যে প্রশ্ন ছিল। হাইড্রেশন, বলো। আচ্ছা দাদা, হচ্ছে নরমালি হচ্ছে কোন একটা গ্রুপে উপর থেকে নিচে, মানে ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে ধাতুর শক্তি হ্রাস পায়, তাহলে ল্যাটিস এনথালপি হ্রাস পাওয়ার কথা না? ধাতুর শক্তি আর আয়নিক শক্তি তো মানে ল্যাটিস এনথালপি তো আলাদা জিনিস। তুমি একটা জিনিস দেখো, বেরিয়াম 2+ OH মাইনাস, বেরিলিয়াম 2+ OH মাইনাস, বেরিয়াম 2+ OH মাইনাস, কোনটা বেশি শক্তিশালী আয়নিক যৌগ গঠন করবে? ডেফিনেটলি বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্যাটায়নের আকার বড়, তার মানে আয়নিক বন্ধন শক্তিশালী, বা এর ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তি লাগবে, তাই না? তার মানে আয়নিক যৌগ যত শক্তিশালী তার ল্যাটিস এনথালপি তত বেশি। ল্যাটিস এনথালপি জিনিসটা কি? এটা আয়নকে একসাথে করে যে যৌগটা বানাবা, ওই ল্যাটিস কাঠামোটা গঠন হলে যে শক্তি পেয়ে যাবে। তার মানে কি, যে যৌগ যত বেশি আয়নিক তার ল্যাটিস এনথালপি তত বেশি, আবার যে যৌগ যত বেশি আয়নিক তার হাইড্রেশন এনথালপি তত বেশি। সহজ হিসাব আর কি। আর ধাতুর যেটা বলতেছো সেটা ধাতুর ক্ষেত্রে, ধাতু আর ধাতব আয়ন দুইটা তো কমপ্লিট ডিফারেন্ট জিনিস। মনে করো সোডিয়াম হাইড্রোজেন, সোডিয়াম অনেক অনেক বেশি সক্রিয়, এবার তুমি সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নে যাও, তাহলে হাইড্রোজেন আয়ন অনেক অনেক বেশি সক্রিয়, ধাতব আয়নের ক্ষেত্রে পুরো সিকোয়েন্স উল্টায় যাবে, সেই পুরান জিনিস। ভাই আচ্ছা একটু বলো, শেষ করো। হাইড্রোজেন এনথালপি যদি বড় হয় আর ল্যাটিস এনথালপি যদি ছোট হয় তাহলে দ্রবণ এনথালপি নেগেটিভ আসবে, মানে নেগেটিভ আসবে মানে দ্রবণ এনথালপির মান বড় হবে, মানে ওইটা পানিতে সহজে দ্রবণীয় বা ওইটা দ্রাব্যতা বেশি। প্র্যাকটিক্যাল হিসাব আর কি। মানে ওইটা প্রথমটা তো বড় পরেরটা তো ছোট, তাহলে নেগেটিভ কিভাবে আসলো? হ্যাঁ ভাই হাইড্রোজেন, আরে ভাই এগুলো সব তাপ উৎপাদী প্রক্রিয়া না, তাহলে এটা বড় হওয়া মানে কি? মনে করো এটা 900 আর এটা বড় হওয়া মানে কি? এটা মনে করো 700, তাহলে তোমার দ্রবণ এনথালপির মান কত হবে? -200। এগুলো তো সব তাপ উৎপাদী প্রক্রিয়া। বুঝাইতে পারছি? জি। তাপ উৎপাদী প্রক্রিয়ার না, তাহলে নেগেটিভ আসা মানে যত বেশি নেগেটিভ তত
বেশি তাপ উৎপন্ন করতেছে বা তত বেশি আর কি বড়, ওই হিসাবে কথা বলতেছে। নেগেটিভ বলতে তোমার ম্যাথমেটিক্যাল নেগেটিভ না। আর কোনো কোশ্চেন? ওকে, তাইলে দেখো আমাদের মোটামুটি চ্যাপ্টার 4টা ভালো মতো শেষ হইলো। নেক্সট ক্লাস বৃহস্পতিবার থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করব, মানে বৃহস্পতিবার আমাদের এই রসায়ন শুরু হচ্ছে, জানি পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, তারপরে হবে পরিমাণগত রসায়ন, তারপরে তড়িৎ রসায়ন। পরিবেশ রসায়ন আর তড়িৎ রসায়ন 2-4 ক্লাস ক্লোজ, আর পরিমাণগত রসায়নটা একটু ধীরে সুস্থে পড়াবো। সো আমার মেইনলি যেটা টার্গেট, এই মাসের মধ্যে মোটামুটি, এই মাস না নেক্সট মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে তোমাদের জৈব যৌগবাদের পুরোটা শেষ হয়ে যাবে। যদি দেখি পরীক্ষা অনেক ডিলে হয় তাহলে হয়তো পরিমাণগত রসায়নটা আর একটু ভেঙে ভেঙে করাবো। এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে তোমাদের কম বেশি একটু ঝামেলা থাকে। আর পরীক্ষার ডেটের বেলায় আবারও বলতেছি, অত হয় না, ব্যস্ত হয় না। নভেম্বরের ফার্স্ট উইক বলছি, নভেম্বরের ফার্স্ট উইক ধরে পড়তে থাকো। আগাইলে আগাবে, পিছাইলে পিছাবে, সেটা ওদের ব্যাপার। যতদিন যে ডেট ঘোষণা না দিচ্ছে ততদিন ধরে নাও নভেম্বরের 1 তারিখ তোমার পরীক্ষা। এরপরে সেপ্টেম্বর অক্টোবর, যে সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে মাঝামাঝি দিলে দিতে পারে, বাট আমি 100% না হোক অ্যাটলিস্ট 90% শিওর অক্টোবরের ফার্স্ট উইকেও নেওয়ার চান্স খুব কম। নিলে অক্টোবরের 15-র পরে, সর্বোচ্চ যদি আগে নেয়, তাও নেয় কিনা সন্দেহ। নভেম্বরের 1 তারিখ নিলে অনেক দিক দিয়ে ভালো হয়, অ্যাডমিশনের জন্য একটু টাইম পাবা। আর যাদের ধরো অনেকদিন বসে থাকতে থাকতে একটা ল্যাকিং ক্রিয়েট হয়েছে, ওইটাও একটু দূর হবে। গেল একটা জিনিস। আর হচ্ছে তাহলে বৃহস্পতিবার থেকে আমাদের পরিবেশ রসায়ন শুরু। তোমাদের সেকেন্ড পেপারের বইয়ের কথা তো আগেই বলছিলাম মনে হয়, আরেকবার একটু বলি। যদি কোভিড থেকে থাকে, মানে সেকেন্ড পেপারে গুহ স্যারের বই আমার টোটালি অপছন্দ। মানে সেকেন্ড পেপারে আমার গুহ স্যারের বই টোটালি মনে হয় না কোনো কাজের। যদি কারো বাসায় থাকে ভালো, বন্ধ করে রেখে দিও, খোলার প্রয়োজন পড়বে না আশা করি। সেকেন্ড পেপারে যদি কোভিড থাকে অথবা হাজারি থাকে তাহলেই চলতেছে, কারণ তোমাদের সেকেন্ড পেপারের ম্যাথ গুলো আমাদের পুরানো হাজারিনাক ফার্স্ট পেপার থেকেই হবে, বুঝছো? সো আমাদের এই পুরান হাজারিনাক ফার্স্ট পেপার যেটা আছে, এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার করবে তোমাদের নতুন সিলেবাস অনুসারে। সো সেকেন্ড পেপারের জন্য তোমাদের নতুন করে কোনো বইয়ের দরকার নেই। আইদার যদি নতুন হাজারি আর নতুন কোভিড থাকে, তাহলে আর অন্য কোনো বই আপাতত আমার লাগবে না। কারো বাসায় কি এলেন, মানে বিপ্লব কুমার দে, মানে এনডিসির একজন টিচার আর কি, ওনার বই আছে সেকেন্ড পেপারে? যদি না থাকে এই বইটা রাখতে পারো এমনি, তবে এখন কেনার দরকার নেই, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই বইটা এমনি কিনতে পারো। এটা হচ্ছে উনি অনেক ভেঙে 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 বেসিক গুলো ক্লিয়ার করছে। বইটা অনেক মোটা, অনেক মোটা বলতে গুহ স্যারের বইয়ের সাইজের অর্ধেক, কিন্তু কম্পোনেন্টের পরিমাণ অনেক অনেক ভালো, পটেনশিয়াল বইটা। যদি পরে কখনো সুযোগ হয় তাহলে এই বইটা একবার একটু কিনতে পারো বেসিকটা ক্লিয়ার করার জন্য। না কিনলে এমন আহামরি কোনো প্রবলেম নেই। যে কয়টা বই আছে তার মধ্যে সেকেন্ড পেপারে এই বইটা একটু বেটার তোমাদের নতুন সিলেবাস। ঠিক আছে, ওকে, তাইলে বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে। আর পরীক্ষা পরে বৃহস্পতি, মানে 27 তারিখ মাথায় রেখে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি ক্লোজ দিই। রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফারের মধ্যে পার্থক্য বুঝিনি, আরেকবার। রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফারের মধ্যে পার্থক্য? বহুত পার্থক্য, আমার নিজেরও মনে নেই। আমার শুধু মনে আছে একটা গঠন এনথালপি, মানে একটা দহন এনথালপি বেশি আর একটা দহন এনথালপি কম, এইটুকুই। আমার মানে নেটে সার্চ দিলে পাবো। এটা গুগল করো না, জাস্ট রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার লিখে গুগল করো, সব ইনফরমেশনই পাবা। ওর মধ্যে কোনটা তোমার কাজের মনে হয় সেটা দেখে নাও। মানে সালফারের দুইটা রূপভেদ আর কি, কোনটা যে এক্স্যাক্টলি কি করে এককালে পড়ছিলাম, এখন নিজেই ভুলে গেছি। আর কোনো কোশ্চেন? ওকে, ভালো থেকো, তাইলে ক্লোজ দিলাম। আচ্ছা।